কর্মে প্রেমে যারা মাতোয়ারা সর্বদা, তারা মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়। কিন্তু ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি গতবার ছিলেন আমার গুরুদেবের আসরে মাইকমান্দা। আচ্ছা, আপনার মেশিন ভালো, আপনিও ভালো। এক একটা গানের এক এক ধরনের মানে পরিচালনার একটা ব্যাপার থাকে। তারা বেদ বিধির উপরে থাকে, সংসারে সন্ন্যাসী হয়ে সাধে সর্বকাম, এক নারী ব্রহ্মচারী মুখে হরি সংসারে সন্ন্যাসী হয়ে সাধে সর্বকাম, এক নারী ব্রহ্মচারী মুখে হরি মন্ডলী। হ্যাঁ, আমারটা একটু টন দিন তো। হরি হরি বল। দেখুন, অন্যান্য দিনের চেয়ে আজকে একটু ঠান্ডা পড়েছে, তাই না? এই জন্য আপনার অস্থির হবেন না। যতদিন ঠান্ডা থাকবে ততদিনই মনে করবেন যে একটু আরামে দিনগুলি কাটালাম। যখন প্রচন্ড গরম আসবে সবকিছুতে একটা অস্থিরতা। এইবার যে কথাগুলি আমি বলতে যাব, দেখুন, বৈষ্ণব দর্শন অন্যান্য দর্শনে একটা ভাববাদের প্রাধান্য থাকে। মতুয়া দর্শনে যে নেই তা নয়, কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বাস্তবটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। তফাৎটা কতটুকু? গৌরসুন্দর বললেন, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, তাই না? আবার তিনি কি বললেন? সনাতন শিক্ষায় তিনি বললেন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ছাড়া গতি নাই শোনো সনাতন। কিন্তু হরিচাঁদ ঠাকুরের চিন্তাধারাটা কতটুকু পার্থক্য? তিনি বললেন, নামে রুচি জীবে দয়া, মানুষেতে নিষ্ঠা, এছাড়া যত ক্রিয়া ভ্রষ্ট। এটুকু তফাৎ। ওখানে বলা হলো
নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন। হরিচাঁদ ঠাকুর বললেন মানুষকে ভালোবাসো। এই জন্য বলি একটু লক্ষ্য করে শুনবেন, সব কিছুকে আপনারা গুলিয়ে ফেলবেন না। একের পরে দুই, দুইয়ের পরে তিন, এইভাবে একটু শোনার চেষ্টা করবেন, তাহলে আনন্দ পাবেন যে আমি কি বলার চেষ্টা করি। আমারও তো ভুল ত্রুটি থাকতে পারে, তবু আপনাদের কৃপায় গুরুদেবের আশীর্বাদের মহিমায় যা বলার চেষ্টা করব। তাহলে হরিচাঁদ ঠাকুর বললেন মানুষকে ভালোবাসো। উনি বাস্তবটাকে খুব গুরুত্ব দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। কেন দেবেন না? আজ এখানে যারা এসেছেন আমার মায়ের, আমার বাবারা, আমি যদি একজনকে আঙুল উঁচু করে বলি যে এই যে দাদা বসে আছেন, উনি যদি বাড়িতে ওনার ছেলের সঙ্গে কঠিন আকারে গন্ডগোল হতো, যদি ওনার সহধর্মিনীর সঙ্গে চরম গন্ডগোল হতো, এখানে এসে উনি বসতে পারতেন ঠিকই, কিন্তু ভালো লাগতো না। লাগতো কি? আমি সজল সরকার যদি বউর সঙ্গে ভাব মতো গন্ডগোল করে আসরে দাঁড়াই, কবি গানের সৌন্দর্য থাকবে না। থাকবে কি? তাহলে আগে বাস্তবটাকে সুন্দর করতে হবে। একটা পাত্র যদি নোংরা হয়, তাতে আপনি যত উন্নত জলই রাখুন না কেন, ওই নোংরা পাত্রের সুন্দর জলটাকেও নোংরা করে দেয়, তাই না? পাত্রটা অশুদ্ধ, অস্বচ্ছ, শুদ্ধ নয়, পরিষ্কার নয়, তাতে আপনি সুন্দর জল এনে দিলেন, তাতে কি হবে? ওই ভালো জলটাও নষ্ট হয়ে যাবে। আবার দেখা গেল পাত্র ভালো, জল ভালো না, তাহলে নোংরা জল ওই ভালো পাত্রটাকেও নোংরা করবে। হরিচাঁদ ঠাকুর বললেন যদি সেই সুন্দরকে উপলব্ধি করতে হয়, যদি আনন্দকে উপভোগ করতে হয়, আগে তোমার জীবনটাকে সুন্দর করো। আপনি বলুন, আগুন আনতে হলে একটা মাধ্যম দরকার, কি দরকার নাকি? হেরিকেন বলুন, ল্যাম্প বলুন, দেশলাই বলুন, মোমবাতি বলুন, একটা মাধ্যম ছাড়া যেমন আগুনকে আনা যায় না, যাবে কি? এখনই যদি দেশলাইয়ের কাঠি বের করে আমরা ঘর্ষণ দেই, আগুন জ্বলে উঠবে, এটা বাস্তব। তাহলে আগে বাস্তবটাকে সুন্দর কত করো। প্রীতির প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়াবে তখন আমাদের কুড়ে ঘরে। এটাই হচ্ছে মূল কথা। তোমার ব্যক্তি জীবনটা যদি সুন্দর না হয়, তোমার চরিত্রটা যদি ভালো না হয়, তোমার চিন্তাধারাটা যদি নির্মল না হয়, তাহলে অস্বচ্ছ পাত্রে ভালো জল যেমন কলুষিত হয়, তেমনি এই জগতের যে আনন্দ, একটা সৌন্দর্য, তা তোমার ভালো লাগবে না। কয়েকদিন যদি জ্বরে ভোগে, বলি আপনাদের পুরো ভাগে, তার রসনায় যত ভালো খাবারই দেওয়া হোক না কেন, তিতো লাগে, লাগে না মা? কেন? ওই জ্বরের জন্য তার জিহ্বার সেই স্বাদ নেই। তখন কি করতে হয়? পেয়ারা পাতা চিবায়, যাতে সে স্বাদ ফিরে পায়। এটা যেমন বাস্তব, তেমনি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর বললেন আগে তোমার সংসারটাকে সুন্দর করো, ব্যক্তি চরিত্রটাকে নির্মল করো, চিন্তাধারাটাকে পবিত্র করো, দেখবে সে আনন্দ অনায়াসে তোমাকে ধরা দেবে। এ দেখা যায়। কোন ছেলে মেয়েরা যদি যোগ্য হয়, মাধ্যমিকে যদি স্টার থাকে, উচ্চ মাধ্যমিকে যদি তার সে কৃতিত্ব ধরে রাখতে পারে, আবার MA বা MCom MSc-তে যদি সেই রকম তার রেজাল্ট ভালো হয়, তারপরে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটু প্র্যাকটিস করে, সে কখনো অপরাধ নেবেন না। কোনো MLA MP-র দ্বারস্থ তাকে হতে হবে না। তার যোগ্যতায়, তার ব্যক্তিত্বে, তার কৃতিত্বে চাকরি এসে ধরা দেবে। এই জন্যই বললেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, যে বাস্তবটাকে নিজেকে আগে সুন্দর করো। তাই সংসারে সন্ন্যাসী হয়ে সাধে সর্বকাল, এক নারী ব্রহ্মচারী, মুখে হরি নাম, মুখে হরি নাম, তাদের অন্তরে অনন্ত আরাম, অন্তরে অনন্ত আরাম, অন্তরে অনন্ত আরাম, বাকির নিষ্ঠা রাখে সততায়, তারাই মধুয়া নিষ্ঠা প্রেমানন্দময়,
সর্বময় শ্রীহরি দর্শন হরষিত মন, আরে হেরিলে হরে লয় ভ্রান্তি হয় শ্রীহরি সর্বময় শ্রীহরি দর্শন হরষিত মন, তারে হেরিলে হরে লয় ভ্রান্তি হয় শ্রীহরি শরণ। হয়ে ভাবময় গোপনে গোপিকার ভজন বুঝে ওঠা দায়, মাতোয়ারা মতুয়ারা হয়ে ভাবময় গোপনে গোপিকার ভজন বুঝে ওঠা দায়। ব্রজ প্রেমের পূর্ণ প্রকাশ আমার ওরা কান্দি ধাম, রাধা প্রেমে বাধা হরি নবঘন ব্রজ প্রেমের পূর্ণ প্রকাশ ওরা কান্দি ধাম, রাধা ভাবে বাধা হরি নবঘন নাম করি গুরু পদে, যে পদ আপদ বিপদে রক্ষা করে প্রতিপদে শরণ নিলাম তারে। ভক্তবৃন্দের চরণধুলি ভক্তিতে মস্তকে তুলি, সদা যেন হরি বলি আমার এই অধরে। বন্দনা করে শেষ কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ, সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন। সজল সরকার আমার নাম, সে নামটি আমি বাদ দিলাম, এইবার মহানন্দ হালদার নামটি আমি করিলাম গ্রহণ। বিপক্ষের কবি যিনি স্বপনবালা হলেনি তিনি, আপনারা জ্ঞানীগুণী শ্রবণ করলেন তার সুমধুর বচন। তিনি আজ সভায় এসে হেসে হেসে বেশ কয়েকটা প্রশ্ন সে করেছে বর্ণন। আপনারা যত বিজ্ঞ শ্রোতা শ্রবণ করলেন তার বারতা। এবার আমি আমার কথাগুলি আপনাদের সমীপে করিব বর্ণন। নিবেদন জানাই সকলের পায়, বলতে গিয়ে কোথাও যদি ত্রুটি বিচ্যুতি হয় আপনারা আমাকে ভুলগুলি করিবেন মার্জন। তবে এটুকু রইল প্রার্থনা, খালি ক্ষমা করলেই হবে না, আমি যাতে একটু সংশোধিত হতে পারি, পরিশুদ্ধ হতে পারি, সেই দায়িত্বটাকেও আপনারা করিবেন গ্রহণ। যদি আসর ছেড়ে যখন যাব বাহিরে, কেউ যদি ডেকে বলে দেয় দাদা এই কথাটা কিন্তু ঠিক হলো না সভায়, এটাই আমার জীবনের চলার পথের পাথেয় হবে।
সত্যি আমি তো সর্বজ্ঞ নই। নিউটন পর্যন্ত বললেন, আমি জ্ঞান সমুদ্রের তীরে দাঁড়িয়ে কয়েকটা নুড়ি কুড়িয়েছি মাত্র, যারা অজ্ঞ তারা আমাকে বিজ্ঞ ভাবে। তত বড় একজন বিজ্ঞানী শুনলেন যত জ্ঞানীগুণী, তার কত বড় দীনতা, তার ভিতরে কত মাধুর্য। সত্যি এই জন্য প্রেম ভক্তি চন্দ্রিকায় সুন্দরভাবে বললেন, কে বলুন তো, নরোত্তম দাস ঠাকুর বললেন, সাধুগুরু বৈষ্ণব কোনো মতুয়া ভক্ত দেখলে যার মাথা নত হয় না সে বড় দুঃখী। পণ্ডিত ব্যক্তিদের কথাগুলির এখানেই হচ্ছে মারপ্যাস। তারা কাউকে কঠিন আকারে কিছু বলবে না, কিন্তু এমনভাবে বলে দেবে তাতে অনেক কিছু হয়ে যাবে। যাক, এইবার এক এক করে বেশ কয়েকটি প্রশ্ন করেছে সভা পরে। নিজ নামটি কিন্তু এবার করিলাম বর্জন। এবার আচার্য মহানন্দ হালদার নামটি ধরে দাঁড়াই আমি সভা পরে, তবে বিশেষভাবে তার শ্রীপাদ পদ্মে আমার রইল নিবেদন। হে মহানন্দ হালদার, তোমার কাছে জানাই আমার সেই সমাচার। তুমি একজন মতু আচার্য, তুমি একজন গোসাই, তুমি একজন পণ্ডিত, কত গুণে তুমি গুণান্বিত, তাই সবাই করে উত্থাপিত তুমি আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, আমায় আজ ভালোবেসে আমার ঈদ মন্দিরে বসে বসে হরি কথা গুরু চাঁদের কথা তুমি প্রকাশ করে দিও। তার উপরে দিলাম ভার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার মহানন্দ হালদার নামটি ধরে দাঁড়াই আমি সভা পরে। স্বপনবালার কথাগুলি আপনারা করেছেন আকর্ণন। প্রথম প্রশ্নখানা সবাই করেছে যোজনা, যে হরিচাঁদ ঠাকুরকে আসল হরি বলার কিবা প্রয়োজন। তবে শোনো, তুমি যেভাবে কথাটি বললে সভায়, এই কথাটি লেখা আছে শ্রী শ্রী হরিলীলামৃতের পাতায়। তবে তুমি জিস্ট তোমার মতো করে তুমি কথাটুকু বলেছো, কিন্তু এই কথাটা ওইভাবে এক জায়গায় নাই। কি আছে? সকলেই হরণ করে তাকে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, প্রেমদাতা নিত্যানন্দ তার সমীপভারে, হরিকে হরণ করে হরি ভক্ত দ্বারে, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এটাই হচ্ছে লেখনির পাতায় কে লিখলেন? তারক রসরাজ তার কলম ধরি হরিলীলামৃতে করেছেন লিখন। তাহলে এই প্রথম প্রশ্নখানা সবাই করেছে যোজনা, পরবর্তী প্রশ্নখানা করেছে বর্ণন। আমরা তার মুখে শুনতে পাই, আপনারাও শুনলেন সবাই, কি গুরুচাঁদ ঠাকুরকে কেন বাবা বলে। আবারও একই জায়গায় দাঁড়িয়ে বলছে যে গুরুচাঁদ ঠাকুর কি করে হয় পতিত পাবন। ওই বাবার পতিত পাবন ওই একই প্রশ্নের একই চলনগমন। এইবার তৃতীয় প্রশ্নখানা সবাই করেছে যোজনা, কি বলেছে? যে মতুয়াদের, ওরে বাপ রে বাপ, এরা নাকি খালি খিচুড়ি খায়। পেয়েছো কোন জায়গায় খিচুড়ি খায়? এটা তোমার ব্যক্তিগত কথা। আচ্ছা বলুন, আমি বাস্তবে বলি, সজল হয়ে বলি, আজকের যেখানে ভক্তদের হয়েছে সেবার আয়োজন খিচুড়ি ছিল মা, কত সুন্দর সোয়াবিন, তারপরে মুগের ডাল, তাই না? আমি তো খেয়েছি, আপনারাও খেয়েছেন। তাহলে কি করে খিচুড়ির কথা বললো আপনারা চুপ করে শুনলেন? আপনারা কি কানে শোনেন না নাকি? তাহলে সব জায়গাকে খিচুড়ি দেয়। আচ্ছা, মতুয়ারা খালি খিচুড়ি খায় না, বৈষ্ণবের বাজারেও দেখা যায়, তাই না? অনেকে বাড়িতে কি করেন, হয়তো আদর করেও খিচুড়ি খায়, খায় না? নিজের ইচ্ছা করে তো মুসুরির ডাল দিয়ে হালকা করে রান্না করলে খায়, সেটা যার যার ব্যাপার। তবে খিচুড়ি সবাই খায়। ওই অপবাদ বা ওই ঘটনাটা কেন চাপাও মতুয়াদের মাথায়? সব কর্তাই খায়, খালি মতুয়াদের বেলায় জ্বালা না। এই হচ্ছে একটা ভারী অভদ্র পরিচয়। যাক, তবুও বলেছে, দেখুন সত্য কথা বলে যাব, কপালে আজকের যাওয়ার হইয়া যাক। এমন কিছু কিছু ব্যাপার আছে যা আমাদের মধ্যে আমরা মোটে গ্রহণ করতে চাই না। দেখবেন আমাদের পরিবারে বলি, আপনাদের ধারে, আগে বাস্তবটা একটু বাস্তবের কথাই বলবো, বেশিরভাগ একটু ধৈর্য ধরে শুনতে হবে। ঠান্ডার জন্য হাঁটা দিলে বলুন, তাহলে আমি সংক্ষেপে বলে চলে যাব। এটা কিন্তু একটা কঠিন সাবজেক্ট। এই মতুয়া তত্ত্ব নিয়ে আলোচনা করা, মতুয়া দর্শন নিয়ে বর্ণনা করা সত্যি খুব যোগ্যতার ব্যাপার। যদি কেউ পড়াশোনা না করে তার পক্ষে কিন্তু বলা মোটেই সম্ভব নয়। তারপরে যারা পণ্ডিত ব্যক্তি তাদের কাছ থেকেও শুনতে হবে। কারণ কোনো পণ্ডিত যখন আসরে বক্তব্য রাখেন, বহু গ্রন্থ পড়ে বহু কিছু তথ্য সংগ্রহ করে তখনই করেন পরিবেশন। এই জন্য আপনারা লক্ষ্য করবেন, কোনো ভাগবত পাঠে গেলে শুনুন ভক্ত দলে, যত বিষয়বস্তু একজনের কাছ থেকে পাওয়া যায়, আপনি বই পড়ে ওটা পেতে গেলে অনেক সমস্যার বিষয়। তবে ওই শোনা তার সঙ্গে সঙ্গে যদি পড়া হয়, ব্যাপারটা আরও সুন্দরভাবে প্রকাশ করা যায়। এই জন্য পড়তে হয়, পড়লে পরে এগিয়ে যাওয়া যায়, আর যে পড়ে না সে পিছনে সরে।
পরিষ্কার করে বললাম সভা পরে। এই জন্যই বলা যে শিক্ষা জাতির মেরুদণ্ড, বলা হয়নি ধর্ম জাতির মেরুদণ্ড। বলা হয়েছে কোথাও? এডুকেশন মানে শিক্ষা জাতির মেরুদণ্ড, কখনো ধর্মকে মেরুদণ্ড বলা হয়নি। এই জন্য স্বামী বিবেকানন্দ একটা কথা বললেন যে মানুষকে হত্যা করে ধর্ম পালনের চেয়ে মানুষকে বাঁচিয়ে রেখে ধর্ম বিসর্জন দেয়া অনেক শ্রেয়। এই ধর্মের মানেটা জানে না বলে মানুষের ভিতরে এত অশান্তি, জানেন? এবার সত্য কথাগুলো শোনেন, ব্যাপারটা কোন জায়গায়। কথা বলতে গেলে অনেক কথা মনে পড়ে যায়। হরিচাঁদ ঠাকুরকে কেন আসল বলা হলো, গুরুচাঁদ ঠাকুরকে কেন বাবা বলা হলো, এই তো তার জিজ্ঞাসা, তাই না? বিশেষ জিজ্ঞাসা হচ্ছে এই দুটো। কেন তাকে পতিত পাবন বলে? কাকে? গুরুচাঁদ ঠাকুরকে। আমি এক এক করে বলে যাব সভায়। তবে দেখুন জ্বালাটা কোন জায়গায়, যেটা বলতেছিলাম, আমাদের ঘরে কোনো ছেলেমেয়েরা যদি কোনো মুসলমান মেয়েকে বিবাহ করে আমরা মেনে নেব কি? নেব বলুন? নেব না। বিশেষ করে নমশূদ্র সম্প্রদায়ের মধ্যে মেনেই নেবে না। কিন্তু ব্রাহ্মণ আর মুসলমানদের মধ্যে খুব একটা সুসম্পর্ক আছে। সত্য কথা বলবো, তাতে আমার কেউ কিছু করতে পারবে না যদি সত্য হয়। এই যে আমাদের মেয়র, আমি সজল হয়ে বলি, অপরাধ ক্ষমা করবেন, এই যে মেয়র আমাদের ফিরাদ হাকিম, তার মাকে জানেন? একজন ব্রাহ্মণ। এগুলো কয়জনে জানে? তথ্যগুলি জানে না বলেই যত গন্ডগোল বাধায়। তারপরে এই যে আমাদের যিনি মোহন ভাগবত, তার ভাইজির সঙ্গে বিয়ে হয়েছে কার জানেন? মুসলমানের সঙ্গে। এলকে আদবানির ভাইজির সঙ্গে কার বিয়ে হয়েছে? মুসলমানের সঙ্গে। যদি আপনারা দলিল দেখতে চান আমি বের করে দেখিয়ে দিয়ে যাব। আজ দেখাতে না পারি জীবনে আপনাদের সামনে এসে দাঁড়াবো না। এটাই হচ্ছে রহস্য। একটু ভালো করে শুনুন। কেন গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর জগতে এলেন? কেন হরিচাঁদ ঠাকুরকে আসল হরি বলা হলো? এ নানাভাবে বলা যায়। বিশেষ করে আমি দুটো দিককে কেন্দ্র করে বলবো। এক শ্রেণী আছে অন্য ভাবটাকে গ্রহণ করে না, কিন্তু আমি দুটো দিককে বলে যাই। কি আসল কেন বলা হলো শুনুন, যত ভক্ত দল, এগুলো তো বলার প্রয়োজন। আমরা জানি না তে আমাদের ভিতরে নানা রকম যন্ত্রণা। হ্যাঁ, গীতায় কি লেখা আছে? ওমা 18 অধ্যায় লেখা আছে, একটু শুনুন, আনমনা হবেন না। গীতার 18 অধ্যায় লেখা আছে মমই বাংশ জীবলোকে, আছে না? যারা গীতা পড়েছেন 18 অধ্যায় মোক্ষ যোগ, সেখানে লেখা আছে মমই বাংশ জীবলোকে। আবার গীতার একটা অধ্যায় লেখা আছে মমজনী মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম। প্রকৃতি আমার গর্ভ, সেখানে আমি বীজ বপন করি, তার থেকে সৃষ্টি হয়েছে যত নরনারী। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, আগামী দিন পড়বেন, আমি বলে গেলাম গীতাটা টু রানিংয়ে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মমজনী মহৎ ব্রহ্ম তস্মিনি গর্ভং দদাম্যহম। প্রকৃতি আমার গর্ভ, সেখানে আমি বীজ বপন করি, তা থেকে সৃষ্টি হয়েছে যত নরনারী। এই একটা কথা। দ্বিতীয় কি, 18 অধ্যায় মোক্ষ যোগে বললেন মমই বাংশ জীবলোকে জীবুদ্ভূত সনাতন। হে অর্জুন, বলি তব ধারে বিশ্ব চরাচরে যাহা কিছু কর দর্শন, এই সকল জীব সকল মানুষ আমি করেছি সৃজন। তাহলে সবাই যদি তার সৃষ্টি হয়, নিবেদন রইল এই সভায়, সবার কাছে আমার একটা জিজ্ঞাসা, তাহলে সেই মানুষকে যখন কেউ ছোটোভাবে, নিচুভাবে, অপাঙ্ক্তেয়ভাবে, দলিতভাবে, অস্পৃশ্যভাবে, তাহলে ভগবানকে কি অপমান করা হয় না? বোঝা গেল কি কথাটা? সবাই আমরা ঈশ্বরের সৃষ্টি। গীতায় বলছে সব মানুষ আমার দ্বারা সৃষ্টি হয়েছে। তাহলে সবাই যদি তার সৃষ্টি হয়, তাহলে কাউকে যখন তুমি অস্পৃশ্য ভাবো, কাউকে যখন নিচু ভাবো, কাউকে যখন মানে তাচ্ছিল্য করো, অপমানিত করো, পদদলিত করো, তাহলে কি সেই ভগবানকে পদদলিত করা হয় না? এটাই হচ্ছে আমাদের বুদ্ধির অভাব। এগুলো কারা করে জানেন? এক ধরনের স্বার্থান্বেষী মানুষ, যারা এই সমাজের বা রাষ্ট্রের ভালো মন্দ খাবার জন্য তারা এই জাতের নামে একটা বজ্জাতির করেছে আমদানি। এই জন্য বিদ্রোহী কবি বললেন জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া। শুলেই জাত যাবে তোর, জাত কি ছেলের হাতের নয় কমোয়া। হুকর জল হাতের হাড়ি, তাতেই ভাবি জাতের জান, মানে জাতির জান। তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। বলতে পারিস ঈশ্বরের ওই মানে ভগবানের কোন সে জাত, কোন ছেলের পরশ পেলে অশুদ্ধ হয় জগন্নাথ?
ভগবানের জাত যদি নাই তবে কেন জাতির বালাই? তোরা ছেলের মুখে থুথু দিয়ে মায়ের মুখে দিস ধূপের ধোয়া। দুই একটা শব্দ আমার ভুল হতে পারে, কিন্তু জিসটা কি শুনুন। ভাবা যাবে সবাই আমরা তার সৃষ্টি, অথচ কাউকে ছোট ভাবি, কাউকে অস্পৃশ্য ভাবি। এটা একটু ভাবুন। এইটা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর ধরিয়ে দিলেন। আর এটা যদি বুঝতে হয়, অজ্ঞানতা দিয়ে বোঝা যাবে না। এই জন্য শিক্ষার আলোকে জ্বালিয়ে তোলো। শিক্ষার আলোতে যদি হয় আলোকিত, সবাইকে উত্থাপিত, তবে তুমি বুঝতে পারবে, নিজে একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এইটা বললেন গুরুচাঁদ ঠাকুর। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়েদের দিবি শিক্ষা। খাও বা না খাও তাতে দুঃখ নাই, ঘরে ঘরে ছেলে মেয়েদের শিক্ষা দেবে, এটা আমি চাই। গুরুচাঁদ ঠাকুর কত সুন্দর কথা বললেন। শিক্ষার জন্য যদি কেহ কোনো কিছু করে দান, জানিবে তার ঘরে জন্মিবে বিদ্যান। গুরুচাঁদ ঠাকুরের কথা কি বললেন তিনি? তুমি কেউ ভণ্ডামি করছে, কেউ শয়তানি করছে, এটা বুঝতে গেলেও তোমাকে শিক্ষিত হতে হবে। হ্যাঁ, এছাড়া কোনো গতি নেই। আগে তোমাকে শিক্ষা লাভ করতেই হবে, না হয় তুমি বুঝতে পারবে না। এটাই গুরুচাঁদ ঠাকুরের মুখ্য বাণী। খাও বা না খাও তাতে দুঃখ নাই, ঘরে ঘরে ছেলে মেয়েদের শিক্ষিত করো, এই আমি চাই। তাহলে প্রথম যে প্রশ্নখানা শুনলেন যত সুধীজনা, কি বললেন? আসল কেন বলা হলো? এইবার শুনুন আসল কেন। কথা প্রসঙ্গে দুই একটা কথা বললাম, এবার এক এক নাম্বার দিয়ে বলি আসল কেন। তিনি কেন আসল? যাতে মানুষ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, সেই বাণীগুলি, সেই চিন্তাগুলি তিনি রেখে গিয়েছেন বিশ্ব চরাচরে। এই হচ্ছে প্রথম, তাই তিনি আসল। এতদিনে বলি আপনাদের সন্নিধানে বহু ভগবান, বহু অবতারের আমরা পেয়েছি নিদর্শন। তারা সবার কথা বলে নাই, সবাইকে সমভাবে ভালোবেসেছেন কিনা গ্রন্থে তার প্রমাণ নাই। কিন্তু হরিচাঁদ ঠাকুর যিনি মানব ধর্ম দিয়েছেন তিনি, তাই তো হরিলীলামৃতে রয়েছে নিদর্শন। নামে রুচি, জীবে দয়া, মানুষেতে নিষ্ঠা, এছাড়া যত ক্রিয়াকর্ম ভ্রষ্টা। তাহলে মানুষের প্রতি তার কত বৃহৎ চিন্তাধারা। তিনি মানুষকে ভালোবাসার জন্য পাগল পারা। তিনি গেয়েছেন মানুষের জয়গান। কাউকে ঘৃণা করো না, কাউকে নিচু ভেবো না, আমরা এই জগতে সেই একই শক্তির সবাই সন্তান। সূর্য কাউকে কি ঘৃণা করে? বাতাস কি কাউকে ছোট ভাবে? জল কি বলে ওরে মুসি তুমি আমাকে গ্রহণ করো না? বলে না তো। সবাই আমরা আলো বাতাস জল করি গ্রহণ, কিন্তু আমাদের মধ্যে কিছু স্বার্থান্বেষী মানুষ, তারা কি করছে? কাউকে ছোট, কাউকে বড়, কাউকে অস্পৃশ্য, কাউকে দলিত, কাউকে মুসি, কাউকে মেথর, কেউ কামার কুমার, এইরকম একটা বিভেদ সৃষ্টি করে আমাদের রেখেছে একেবারে দূরে। হরিচাঁদ ঠাকুর বললেন এটা করো না, সবাই সন্তান। আচ্ছা বলুন, আপনাকে নিয়ে বিশ্লেষণ করলে যা যা পাওয়া যাবে মানব দেহ নিয়ে, আমার ভিতরেও তাই, ব্রাহ্মণের মধ্যেও তাই। কি তফাৎটা কি? কারো এই যে মস্তিষ্কের সেলগুলি বেশি কাজ করে, কারো একটু কম করে। যার বেশি করে সে পড়াশোনায় ভালো রেজাল্ট করে। এই যে আমাদের মস্তিষ্কে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম সেল রয়েছে, অনেক নার্ভ রয়েছে না মা, ওগুলি যার যত বেশি ক্রিয়া করে তার তত ব্রেইনটা ভালো হয়। তাহলে আমরা সবাই মানুষ। এই জন্য একজন বড় মাপের দার্শনিক বললেন, দেখুন ওখানে কাউতালি বাঁধিয়ে গেছে। আচ্ছা আপনারা কি গল্প টল্প শুনতে চান নাকি বেশি করে? আজকের এমন আলোচনা তো, এর ভিতরে গল্প বলতে গেলে আমি যা দেখতে পাচ্ছি চোখের সামনে, ওগুলো কিন্তু সরে যাবে। কারণ আগে দেখতে হয় তারপরে বলতে হয়। হয় যারা কলহ করছে ওদেরকে থামিয়ে দিন দাদা, আপনাদের এত মহৎ অনুষ্ঠান, কয়েকজন বেশ বড় বড় কথা বলে একটু গোলমাল করে যেন করে না দেয় ম্লান। দেখুন এখনো পুরীর মন্দিরে সবার অধিকার নাই। এ তো বলতে গেলে অবাক হয়ে যাবেন। এই যে আমাদের রাম মন্দির যখন উদ্বোধন হলো, ওখানে কি সবার প্রবেশ অধিকার ছিল? বলুন, সব জাতির কি প্রতিনিধি ছিল? আপনারা যেন আমাকে অন্য ভাববেন না, এগুলো আগে আমি বুঝিনি অতটা। এখন যত ঘাটি ততই যেন দেখতে পাই কে আসল আর কে নকল আর কে খাঁটি। ওখানে সবার তো অধিকার ছিল না।
ওরে বাবা রে বাবা, ব্রাহ্মণদের একেবারে জয় জয়কার। এত জোরে জোরে কথা বললে হয় কি? এরা কারা গো? মনে একটু বেশি পরিমাণে সেবা টেবা নেছে, মানে ওই ডাল ভাত। অন্যতার কথা আমি বলবো কেন? আমাদের যে কত অজ্ঞানতা, আমরা কি করে বুঝবো? দেখুন, আমরা কথায় কথায় বলি আমাদের দেহটা মন্দির, মা বলি তো দেহ মন্দির। আর প্রতিষ্ঠিত মন্দির রাধা গোবিন্দের হোক, হরিচাঁদ গুরুচাঁদের হোক, মন্দির থাকে তো বাড়িতে। মতুয়ারা হরিচাঁদ গুরুচাঁদের মন্দির তৈরি করে, বৈষ্ণবরা নিতাই গৌর বা রাধা গোবিন্দের তৈরি করে। তাহলে একটা প্রতিষ্ঠিত মন্দির আর দেহটা মন্দির। তাহলে দেহটা যদি মন্দির হয়, তাহলে ঘুম থেকে উঠে আমরা কি করি? হাত মুখ ধুয়ে টুয়ে কত রকম আমাদের ক্রিয়াকর্ম থাকে। কিন্তু যখন ঘুম থেকে উঠেই একটা বিড়ি ধরাই, তাহলে এটা যদি মন্দির হয়, এই মন্দিরে বিড়ি ধরানো যায়? বেশ। আমাদের প্রতিষ্ঠিত মন্দিরে কি আমরা বিড়ি খাইতে খাইতে যাই? হরিবাসরের সময় দেখবেন উঠে গিয়ে বাইরে বসে তার বিড়ি খায় না? যতটুকু সময় হরিবাসর হয় বা মতুয়ারা কীর্তন করে, বাইরে গিয়ে খায়। কিন্তু খালি আমি একটা সম্প্রদায়কে বলবো না, ওই মতুয়ারা বসে বসে বিড়ি খুব কম ধরায়, বাইরে গিয়ে খায়। কিন্তু যখন মুখে দেয়, তাহলে এটা যদি মন্দির হয়, তাহলে এই দেহটা মন্দির হলে বিড়িটা ধরাও কি করে? বিড়ি তো একটা সাধারণ ব্যাপার। তাহলে এই দেহটা মন্দির, আর ওই একটা মন্দির। ওই মন্দির আমরা পরিষ্কার করি গঙ্গা জল দিয়ে, তাহলে এই মন্দিরে বোতল বোতল কোন জল ঢালি? ওরে আবার মন্দির রে! আমরা নিজেকে নিজে অপমানিত করি, নিজেকে নিজে খাটো করি, নিজেকেই নিজে পিছিয়ে রাখার চেষ্টা করি। আমারে জাগাবে কোন বেটায়? বলুন। যে চিন্তাধারা এলে পরে মানুষ আস্তে আস্তে ওঠে বেড়ে, আমরা সেদিকেই মোটে দৃষ্টিপাত করি না। এইবার শুনুন কেন আসল বলা হলো। তাহলে আসলটা কি? কেন আসল? এই মানুষ যাতে সবাইকে সবাই আপন করে, সবাই সবাইকে যাতে একভাবে মিলন মঞ্চে নিমন্ত্রণ করে, সবাই আমরা মানুষ। সেই চণ্ডীদাসের কথা শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নাই। কত আগে চণ্ডীদাস বলেছেন, কিন্তু এই কথাটা কিন্তু অন্যান্য ভগবানের মুখে একেবারে দৃঢ় কণ্ঠে, সুদৃঢ় কণ্ঠে আমরা শুনি নাই, যেটা হরিচাঁদ ঠাকুর বলেছেন। মানুষ হেতে নিষ্ঠা, আগে মানুষকে ভালোবাসো, তাই তিনি আসল। যে সবার বন্দনা করে, যে সবাইকে ভালোবাসতে পারে, যে কোনো মানুষের দুঃখে যার ভিতরে দুঃখ জাগে, তিনি তো মানুষ। কি বলেন? আর আছে এক পদ মানুষ, নিজেরে যদি একটা ফল টল দিতে যায়, পাশের বাড়ির বাচ্চাটা আইসে, সঙ্গে সঙ্গে পিছনে নিলাম আত্মা, পরে খাইস কেন যাইয়ে নি কেন? এও তো মানুষ। মানে টাঙ্গুর নিয়ে এসছি দোকান থেকে বা বাজার থেকে কিনে নিয়ে এসছি, ছেলেকে দেবো তো, হঠাৎ করে পাশের বাড়ি একটা বাচ্চা এসেছে, পিছনে নিলাম বাটিটা। তোমার কি নাম? কখন কি খেয়েছ? তোমারে বাবা ডাকে, তুমি বলে এসছো, মানে ভঙ্গি শুরু হয়ে গেছে। ওটা গেলেই পোলারে খেতে দেব। কেন নিজেকে নিজে ছেলেটাকে দিচ্ছ? ওকে নাহলে দুটো দাও, বেশি না দাও। তাহলে সবার জন্য যে ভাবে, অন্যের ব্যথায় যার নিজের ব্যথা জাগে, বলি মনের পুরো ভাগে অনুরাগে, তিনি হচ্ছেন খাঁটি মানুষ। তাই হরিচাঁদ ঠাকুর যিনি, তার কাছে কোনো সম্প্রদায় ছিল না, সবার কথা ভেবেছেন তিনি। ওই শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নাই। এই আদর্শ, এই দৃষ্টান্ত, এই ব্যক্তিত্ব, এই কৃতিত্ব, এই বৃহৎ চিন্তাধারা হরিচাঁদ ঠাকুরের মধ্যে বিকশিত হয়, তাই তিনি আসল। আর এত বড় একজন খাঁটি চরিত্রের মানুষ জগতে খুব কম পাওয়া যায়। হরিচাঁদ ঠাকুরের চরিত্র নিয়ে কোনো কথাই বলা যাবে না। এত পরিশুদ্ধ চরিত্রের মানুষ হচ্ছেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। তাহলে এই হচ্ছে একটা ব্যাখ্যা আসল। এবার একটু ভাববাদের ভিতরে থেকে বলি, কেন তাকে আসল বলা হলো। আচ্ছা, কৃষ্ণের যে চিন্তাধারা, গৌর সুন্দরের যে আদর্শ, আমরা যদি হরিচাঁদের ভিতরে দেখতে পাই, তাকে আসল বলা যাবে না? এবার অন্যভাবে শুনুন, এ বহুভাবে এর ব্যাখ্যা দেওয়া যায়। তাহলে প্রথম বললাম বাস্তবের উপর দাঁড়িয়ে, এবার একটু ভাববাদকে অবলম্বন করে বলি, শুনুন। যদি কৃষ্ণের সেই আদর্শ, কৃষ্ণের সেই বৈশিষ্ট্য, কৃষ্ণের সেই ব্যক্তিত্ব, সেই প্রেমের প্রকাশ যদি হরিচাঁদ ঠাকুরের মধ্যে প্রতিফলিত হয়, আমি বলে যাচ্ছি মহতী সভায়, তাকে কি আসল বলা যাবে না? কিভাবে? শুনুন।
একদিন হরিচাঁদ ঠাকুর বসে আছেন এক ভক্তের বারান্দায়, পথ দিয়ে হীরামন যায়, এক ভক্তকে ডাক দিয়ে কয়, ওকে ডাক দে, ও আমার সেই রাম ভক্ত হনুমান, ও হীরামন তাকে ওই যাচ্ছে, কে ডেকে নিয়ে আয়। হাতে কি ছিল? থোরাবাস। আপনারা থোরাবাস চেনেন? ভক্তরা, বয়স্ক যারা আছেন আমার বাবারা তারা চেনেন, মায়েরা চেনেন। এখনকার মানে 20-25 বছরের ছেলে মেয়েরা এগুলো ভাবতেও পারবেন না, তাই না? থোরাবাস, যা দিয়ে কচুরি টানা যায়। আবার আছে নাড়া বা কুটা, উল্টানো যায়, গোছানো যায়, তাই না? কুটাই তো অনেকে বুঝবে না। ধানের মাথা কাটলে ওকে বলে কুটা, আর গোড়া শুদ্ধ কাটলে তাকে বলে বিচলি বা খড়। আর বাংলাদেশে ওই যে মাঝখান দিয়ে কেটে নেওয়ার পরে বলি আপনাদের ধারে যে নিচের অংশটা, ওটাকে কি বলে বলুন তো? নাড়া। কত জিনিস যে আজ লুপ্ত হয়ে গিয়েছে, আমি অতটা জানতাম না, পরে গান গাইতে গিয়ে অনেক কিছু দেখেছি। বাংলাদেশে দেখবেন ওই ধান কাটার পরে অনেক সময় সে নাড়া শুয়ে পড়ে না, তা একটু যদি জল টল ওঠে, নদীর জল টল ওঠে, তখন ওই শুয়ে পড়া নাড়াটা উঁচু করলে ওর গোড়ায় ছোট ছোট কাঁকড়া পাওয়া যেত। কি কায়দা! তারপরে ওই যে মাঘ মাসে, পৌষ মাসে ওই কচুরি পানা, মানে দাম যারে বলা হয়, ও টানলে পরে ওর শিকড়ে বেঁধে বড় বড় কই মাছ উঠতো না, এখন আর পাওয়া লাগবে না, স্বপ্নে খাওয়া লাগবে। কত কিছু হারিয়ে গেছে। তাহলে যখন হরিচাঁদ ঠাকুর ডাকে দিয়ে কয়, ওই যে আমার ভক্ত হীরামন যায়, ওকে ডাক। যখন ওকে আনলো টেনে, বলি আপনাদের সন্নিধানে সযতনে, বলছে, হীরামন, তুমি আমার সেই ত্রেতার আজ হনুমান, আমাকে চিনতে পারছো না, বুঝতে পারছো না? হীরামনওয়ালা ডেকে কয়, সত্য করে বলি তোমায়, আমি রাম ভিন্ন কখনো মাথা নত করিনি কারো পায়। তুমি যদি হয়ে থাকো ত্রেতা যুগের রাম, তোমাকে কথা দিলাম, তাহলে আমিও তোমার শ্রীপাদপদ্মে করিব প্রণাম, আগে তুমি আমাকে সেই রূপ দেখাও। হরিচাঁদ ঠাকুর করল বর্ণনা, এত ফাঁকা জায়গা এত দেখানো যাবে না। বলে, যদি ইচ্ছে থাকে এই ভুলকে, বলি মনের পুলকে, তাহলে কোনো কিছুরই অভাব থাকে না। শোনো, বলি তব ধারে একটা কাপড় দিয়ে এখনই দেবো বারান্দাটাকে ঘিরে, তুমি যদি আমাকে দেখাতে পারো তোমার কলে বরে, মানে দেহে, সেই রামরূপ খানা, আমার সকল অভাব যাবে দূরে, আমি বলি তোমার ধারে পূর্ণ করো আমার মনের বাসনা। হরিচাঁদ ঠাকুরকে যখন এই কথা বলে, শুনুন যত ভক্ত দলে কি কর্মটি করিলেন সম্পাদন। একটা কাপড় এনে সযতনে যখন চতুর্দিকে দিয়েছে আচ্ছাদন, হীরামনওয়ালা তার ভিতরে যায়, আর ভিতরেই তো হরিচাঁদ ঠাকুর বসা রয়। সঙ্গে সঙ্গে রামরূপ দেখিয়েছিলেন নিজের অঙ্গে, প্রেম তরঙ্গে। যখন ওই হীরামনওয়ালা রামরূপ দেখতে পায়, জয় রাম বলে ভাসিয়া চোখের জলে পড়ল তখন হরিচাঁদ ঠাকুরের পায়। যদি হরিচাঁদ ঠাকুরের ভিতরে রামরূপ দেখানো যায়, দেখাতে পারে বসুধায়, তাকে কি আসল বলা যাবে না? একবার আসল না, দুবার আসল বলা যায়। এক হচ্ছে ভাববাদীদের বিচারে তিনি আসল, কারণ সেই কৃষ্ণলীলা, সেই গৌরলীলা হরিচাঁদ ঠাকুর নিজে দেখিয়েছেন অনেক ভক্তকে। কমলদাস বৈরাগীকে কৃষ্ণরূপ দেখিয়েছেন, তীর্থমণিকে জগন্নাথ রূপ দেখিয়েছেন, জগন্নাথ রূপ, হ্যাঁ, হরিচাঁদ ঠাকুর দেখিয়েছেন। তাহলে এই সকল বিচারে আমি বলি আপনাদের ধারে, তাই তাকে বলা হয়েছে আসল। অর্থাৎ অন্যান্য ভক্ত যারা যারা তাচ্ছিল্য করো না তারা, যিনি সেই রাম, তিনি হয়েছেন কৃষ্ণ, তিনি হয়েছেন গৌর। আজ তিনি আবার এসেছেন নরলীলায়। কেন কেন আর তাকে আসতে হলো? এই মানুষ, স্বার্থান্বেষী মানুষ যারা এই জগৎকে লুটিপুটে খাবার জন্য নিজেকে করিতে ধন্য একটা নিজস্ব মতবাদ তৈরি করে তারা, এটাই হচ্ছে ধর্মের গ্লানি। বোঝা গেল কি? যখন নিজস্ব একটা মতপথ তৈরি করে, এতে কি হয়? কোনো গ্রন্থে বলা হয়নি মানুষকে ঘৃণা করো, কোনো জায়গায় বলা হয়নি মানুষকে অবজ্ঞা করো, কিন্তু এক শ্রেণীর মানুষ করছে। কারা করছে? নামটা বললে আপনারা হয়তো কষ্ট পেতে পারেন, তারা হয়তো মাইকের মাধ্যমে শুনেও কষ্ট পেতে পারেন, কিন্তু কষ্ট পাবেন না। এটা অনেক আগে ঘটে গেছে। আমি বলি আপনাদের কাছে, বিশেষ করে যারা ব্রাহ্মণ, যারা ব্রহ্মত্ব অর্জন না করে জন্মগতভাবে ব্রাহ্মণত্ব খাটায় এবং নিজেদেরকে উচ্চ শ্রেণী বলে এই সুন্দর সুন্দর ভূমণ্ডলে অন্যকে অপান্তেয় করে রেখেছে বসুধায়, এরাই একটা নিজস্ব মতপথ তৈরি করেছে, যাতে কাজ না করে একটু গঙ্গা জল ফুল ছিটিয়ে ভালো মন্দ খাওয়া যায়।
এদের অত্যাচারে, এদের দাপটে দলে দলে মানুষ বিধর্মী হচ্ছিল। ইতিহাস পড়ে দেখবেন, আমার সকল্পিত কথা নয়, মুসলমানদের ভিতরে রায় আছে না, চৌধুরী আছে, মজুমদার আছে, বিশ্বাস আছে, এগুলি কি করে এলো? এরা সব ছিলেন হিন্দু থেকে, বা এরা ছিলেন এই নমশূদ্র সম্প্রদায়ের মানুষ। হিন্দু কথাটা বলাও যাবে না, এটা একটা সম্প্রদায়, কিন্তু আসলে মূল ধর্মটা হচ্ছে সনাতন। মূল ধর্মটা হচ্ছে সনাতন। এই হিন্দু এটা তো আমরা বলি ঠিকই, আসলে এই ভাষাটা শুদ্ধ ভাষা নয়। হীন থেকে হিন্দু, এটা ছিল একটা গালি স্বরূপ, সেখান থেকে আস্তে আস্তে হিন্দু শব্দটি এসেছে। আমি বলি আপনাদের কাছে, তাহলে মূল ধর্মটা হচ্ছে সনাতন। আমরা একই শক্তির পূজারী, একই শক্তির খেলা, দাঁড়িয়ে বলি সভ্য সভা তলা, কিন্তু সবাইকে মানুষ জ্ঞান করো, কাউকে ছোট জ্ঞান করো না। এই ভাব যদি একবার জাগরিত হয়, দেখবেন আনন্দ আর অভাব থাকবে না বসুধায়। আজ দেখুন ধর্মের নামে হচ্ছে কি পূর্ব বাংলায়, তাই না? তাহলে এই ধর্মের কোনো মূল্য আছে কি? কি হচ্ছে এটা ধর্মের নামে? আজ ওই দেশ থেকে একটা শ্রেণীকে তুলে দিতে চাইছে। আপনারা হয়তো জানেন, কেউ কেউ জানেন না, এই ভারতবর্ষের মূল নিবাসী কারা জানেন? আদিবাসী কারা? এই নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, এরাই হচ্ছে এখানকার আদিবাসী। কিন্তু আজ আমাদের বাংলাদেশেও জায়গা হচ্ছে না, এখানেও হবে কিনা একটু ভাবুন। আমি খালি নিবেদন রেখে গেলাম। তাই মতুয়া দর্শনটা দাঁড়িয়ে আছে 5টা বিষয়ের উপরে। কি কি জানেন? মতুয়া দর্শনটা, মতুয়া মতবাদটা বিশেষ করে 5টি অবস্থার উপরে, উপাদানের উপরে দণ্ডায়মান: শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা এবং বিপ্লব। বোঝা গেল? শিক্ষা, তারপরে কি? সংগ্রাম, চেতনা, আর হচ্ছে একতা আর বিপ্লব। এই জন্য গুরুচাঁদ ঠাকুর কেন সবাই বলছেন একতাই বল। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বারবার বলছেন যার দল নাই তার বল নাই। যাক, সব কিছু মিলিয়ে দিলে আপনাদের কষ্ট হবে গ্রহণ করতে। তাহলে কেন আসল বলা হলো? বোঝা গেল যে সেই হরিচাঁদের অঙ্গে তীর্থমণি দেখেছেন জগন্নাথ রূপ, কমলদাস বৈরাগী দেখেছেন শ্রীকৃষ্ণ রূপ, তারপরে হীরামনবালাকে রামরূপ দেখিয়েছেন। তাহলে যদি সেই গৌর কৃষ্ণ এদের দৃষ্টান্ত যদি হরিচাঁদের অঙ্গে পাই, তাহলে আমরা তাকে আসল বলবো না কেন? এটাই তোমার কাছে বলে যাই। তাহলে এই গেল একটা ব্যাখ্যা। একটা কি বলেছিলাম? যে তিনি বাস্তবটাকে সুন্দরভাবে সাজিয়ে গেছেন। অন্যান্য ভগবানরা এই কথাটা এত সুন্দরভাবে বলেননি, এতটা কঠিনভাবে আলোকপাত করেননি। আর তখন এই পরিবেশটা এরকম আকারে আসে নাই। এখন আপনার উত্তরপ্রদেশে গিয়ে দেখুন জাতের নামে কি চলছে জানেন? যারা মাছ বিক্রি করে তারা বাজারে দোকান টোকান দিতে পারবে না, একেবারে এক কোনায় ভাগারে থাকবে তারা। ওরা অস্পৃশ্য, ওরা নিচু ভাবা যায়। পশ্চিমবাংলায় হয়তো এগুলো কম দেখা যায়, উড়িষ্যায়, উত্তরপ্রদেশ। আমি সজল হয়ে বলে গেলাম, আমার বর্দি থাকে উত্তরপ্রদেশে, সেখানে গিয়ে আমি এগুলো দেখেছি কিভাবে জাতাজাতি চলছে। পশ্চিমবাংলায় যে নাই তা বলছি না, যারা অফিসে কাজ করেন তারা জানেন। ওরে বাবারে, গোপনে গোপনে যে কত তাচ্ছিল্য করে। যদি কোনো নবসন্ত্র সম্প্রদায়ের মানুষ বিশেষ চেয়ার পায়, ওই ব্রাহ্মণ কায়েত্রা বাসে না জ্বালায়। নমো আজগির এত বড় চেয়ারে বসেছে। এগুলো বলতে গেলে অনেকে ভাবে যে হরিচাঁদ ঠাকুরের আলোচনা হলেই খালি এই সব কথা বলে। বলবো না কেন? বলবো নাটা কেন? মানুষ জ্ঞান করো না, শুনতেও চাও না? হ্যাঁ, ভাবতেই পারেন। তাই বলে গেলাম, এই যে বহু যে রায়, মজুমদার, বিশ্বাস, মণ্ডল, এগুলো সব আমাদেরই পূর্বপুরুষ ছিলেন। আজ ওই একটা শ্রেণীর দাপটে, ওরা পরে সংকটে, তাই আজ নানা ইসলাম ধর্মে তারা ধর্মান্তরিত হয়েছে। এবার একটা বিশেষ ঘটনা বলি, শুনুন আপনারা ভক্ত মণ্ডলী। আচ্ছা, মুর্শিদাবাদ জেলার নাম শুনেছেন আপনারা? নদিয়ার পরেই তো, তাই না? মুর্শিদাবাদ জেলা, ওটা নাম হয়েছে কার নামে জানেন? মুর্শিদকুলি খা, তাই না? ওর আসল নামটা কি জানেন? সূর্যনারায়ণ মিশ্র আসল নাম। কি ঘটনা ঘটে বলি আপনাদের নিকটে, আমি আস্তে আস্তে বলছি, অসুবিধা নেই তো, রানিংয়েও বলা যায়, তাতে ব্যাপারটা তো পরিষ্কার হবে না। শুনুন যত সুধীজনা। একদিন ওই যে সূর্যনারায়ণ মিশ্র
এক দিনের বেলায় প্রচন্ড গরমে একটু ক্লান্তি দূর করবার দায় একটা গাছের গোড়ায় চুপ করে বসা রয়। ওই বসে বসে বলে আপনাদের সকাশে মৃদুমন্দ বাতাসের পরশে ঘুমিয়ে যায়। অনেক আছে ঘুমিয়ে ঘুমিয়ে নাক টানে, টানে না? অনেক আছে মুখ ফাঁকা করে, নানা রকম ভাবে মানুষ ঘুমায়। এই নাক টানা নিয়ে একটা গানও আছে আমাদের কিংবদন্তি শিল্পী, কার বলুন তো? রামকুমার চট্টোপাধ্যায়। এই গানটা কি সুন্দর লিখেছেন। স্বামী তো নয় ঘুমের খনি, প্রাণটা গেল নাকের ডাকে। উনি নাকে ডাকেই তো সুন্দর লিখেছেন। এইবার উনি হাঁ করে ঘুমিয়েছেন, আর একজন মুসলমান তিনি কি করেছেন, যখন হাঁ করে ঘুমায়, যখন দেখিতে পায়, ওই বদনার জল ওর মুখের ভিতরে দিয়ে দেয়। তো বদনা নিয়ে মানুষ কোন জায়গায় যায়? পায়খানায় যায়, তাই না? হাতে ছিল বদনা, আসলে সে মদনা। এইবারও হা করে ঘুমায়, ওই জল দিয়ে দিয়েছে মুখে। এইবার দেওয়ার পরে অনেকে দেখতে পায়, বিশেষ করে ব্রাহ্মণরা দেখতে পেয়ে বলছে, ওরে বাপ রে বাপ, দিয়েছে লাভ, ওর জাত গেছে। কেন? মুসলমানে ওর মুখে জল দিয়েছে, বদনার জল। সঙ্গে সঙ্গে কয়েকজন ব্রাহ্মণ গিয়ে তার ছেলেদের মেয়েদের বলছে, এই তোরা ধরাবান সাদা কাপড় পর। কেন? তোর বাপ মরিয়ে গেছে। হ্যাঁ, মরে গেছে, যাতে গেছে তোর বাবার। এবার ওনার স্ত্রীকে বলছে, এই শাখা ভাঙো, সিন্দুর মোছো। কেন? তোমার স্বামী মরিয়ে গেছে। এই তোরা একটা কাজ কর, কি এরকম জল দিয়েছে, তোর বাবার জাত গেছে, তোরা কুশপুত্তলিকা নির্মাণ করে পোড়া, তারপর তোরা ধরাবান সাদা কাপড় পর। কি বিচ্ছিরি তাল করালো তাই। এবার বাবা যখন ঘরে যায়, ঘুম যখন ভেঙে গেল, শুনুন যত ভক্ত দল গিয়ে ছেলেদের বৌদির ওই অবস্থা দেখতে পায়। বলে, কিরে তোদের কি হয়েছে? বলে, না ঘরে আসবা না, তুমি নষ্ট করা হয়ে গেছো, মরে গেছো, যাও তোমার জাত গেছে। স্ত্রীও গ্রহণ করলো না, ছেলে মেয়েরাও গ্রহণ করলো না। সঙ্গে সঙ্গে ওই সূর্যনারায়ণ মিশ্র ব্রাহ্মণদের কাছে হলো রওনা, ধরল গিয়ে পায়। এ কি ঘটনা ঘটলো আমার দেবালয়? ছেলেরা মেনে নিচ্ছে না, ওরা ধরা বেঁধেছে, সাদা কাপড় পরেছে, আমার স্ত্রী বৈধব্য বেশ গ্রহণ করেছে, আপনারা একটা ব্যবস্থা করুন। বলছে, না 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 না, শোভা না, খবরদার ঘর উঠবা না, তোমার জাতে গেছে। মুসলমানের বদনার জল তোমার দিয়েছে তোমার মুখে, শোনো বড় ব্যথা পেয়েছি বুকে, তোমার জাত গেছে রসাতল। ভাবুন, কিছুতেই কেউ মেনে নিল না। কি কর্ম করে বলি আপনাদের ধারে? ব্রাহ্মণরা বিধান দিল, শোনো, জাতে ওঠা যেতে পারে। কিভাবে? একটা কাজ করতে হবে, যাও এখান থেকে কাশী, তোমার কাছে প্রকাশী, সেখানে গিয়ে তুমি উত্তপ্ত ঘি মানে গরম ঘি খেয়ে তুমি মরবা, আগামী জন্মে মানে আবার যখন মানুষ হয়ে জগতে আসবা সেদিন জাতে উঠবা। এই এক পয়েন্ট। আর দ্বিতীয় কি, তুমি ওই গোবরের সঙ্গে তুষ মিশিয়ে গায়ে লেপন করবা। একটু ভালো করে শুনুন, গোবরের সঙ্গে তুষ মিশিয়ে গায়ে 7 বার, একবার যে মাখাবা শুকিয়ে যাবে, আবার মাখবা। এইবার 7 বার মাখাবা, ভালো করে কথা নেবা, ভালো করে শুনবা। 7 বার মাখানোর পরে বলি তোমার ধারে, তারপরে আগুন দিয়ে তুমি পুড়ে মরবা, আগামীতে যখন আবার মানুষ হয়ে আসবা সেদিন জাতে উঠবা। এই দিল বিধান। এইবার ওই সূর্যনারায়ণ মিশ্রের ক্ষিপ্ত হলো মনপ্রাণ। ওরে আমার বিধান, ধর্মের নামে এই ধরাধামে একই মেনে নেওয়া যায়? ভীষণ ব্যথা পেল। এইবার আমি যখন মুসলমানই হয়ে গেছি, বলি তোদের কাছাকাছি একটারেও আর রাখবো না। আবাদ মানে চাষ করা, পুরো মুর্শিদাবাদকে শোষি দিয়েছে। এই গরু খাবি তো বাঁচবি, তাহলে এক্ষুনি শেষ করে দেবো শালারা, খা গরু। ওই যে কটায় গরু খায় সেই কটায় টেকে আত্মসাবকান দিয়ে হাঁটে, একেবারে শোষে দিল পুরো মুর্শিদাবাদ। এই কিন্তু ওইটার নাম হলো মুর্শিদ কুলি খা। ভাবুন, এই জন্যই তো বিদ্রোহী কবির এই কথা, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া। রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন, কি সুন্দরভাবে বলেছেন। হ্যাঁ, এসো হে ব্রাহ্মণ শুদ্ধ করি মন, ধরো হাত সবাকার। মহামানবের সাগরের তীরে বিশ্বকবির সুন্দর একটা কবিতা আছে, কত সুন্দরভাবে লেখন করে গিয়েছেন।
এই জন্যই বললাম হরিচাঁদ ঠাকুর আসল হরি। তিনি বললেন এই ধর্মকে সামনে রেখে মানুষকে পদদলিত করো না, মানুষকে ঘৃণা করো না, মানুষকে এইভাবে ঠকিও না। এই জন্য তিনি আসল। তবে শোনেন, ওর যা কথাবার্তার ধরন, বলে কি ব্যাখ্যা দিয়ে যক্ষা বাঁধাবার না। কি সুন্দর কথা রে! আমি কি বাড়িয়ে বাড়িয়ে বলতেছি, যেটা রাইট সেটাই তো কব। ওর কথাবার্তা শুনি না সত্যি জ্বলিয়ে ওঠে শরীর, না কইয়া পারবো না। একটা গল্প কব নাকি? না বললে আবার আপনাদের মনোযোগ বাড়বে না। ওই দেখেন না, কয়েকজন মাসুম আটা দিছে, ভাবছে একটু ঠান্ডা পড়ছে, এখানে বসে থেকে করবো কি, লেপের তলায় শুই, আর চান্স তো পাবো না, এরপরে গরমে ধরবে চেপে, তার আগে শুই গিয়ে একটু লেপে। ঠান্ডা যখন পড়েছে, এই মায়েদের হয়তো বাড়িতে কেউ নাই, তাই বসিয়েছে। না মা, বসে থাকুন। কথা যদি ভালো করে শোনে আর বোঝে, তখন আনন্দের আর শেষ থাকে না। ওর কথাবার্তা কেমন শুনবেন, মানে এক ভদ্রলোকের একটাই মাত্র ছেলে, নিজেও একা ছেলেও একা, কিন্তু ছেলেটা একটু বুদ্ধি টুদ্ধিতে খাটো, বুদ্ধিটা ততটা বেশি না, মানে ল্যাংটাও থাকে না, আবার কাপড় পরিয়ে দিলে খুলিও ফেলায় না, এক কথায় বলদ। এখন উনি মনে মনে ভাবে তাই, যদিও একটা বলদ ছেলে জন্মায়, কিন্তু ওরে বিয়ে না দিলে তো বংশ শেষ, তাহলে বংশ বাঁচাই। কি ঘটনা ঘটে বলি আপনাদের নিকটে, তাহলে কি করে বংশ বাঁচানো যায়? ওকে বিয়ে দিতে হয়। একজন সাধারণ পরিবারের সঙ্গে ওর বিয়ে ঠিক হলো, একদম সাধারণ পরিবার, মানে বলদের তো ভালো পরিবার থেকে দেবে না। তবে বর্তমান কিন্তু ছেলে মেয়েদের একটা ভারী কায়দা তৈরি হয়েছে, অনেকে চাকরি করেও কিন্তু বউ এখন মানে মেয়ে পাচ্ছে না। কি কায়দা, কি সুন্দর যুগ আসিয়া গেছে রে। যদি কেউ প্রেম টেম করিয়া রাখিয়ে পাশে, ওর কপাল হইল, না হলে কিন্তু একটা ভদ্র ছেলে ভদ্র মেয়ে, তাদের খুব সমস্যার বিষয় এসে দাঁড়িয়েছে। এখন আর ব্ল্যাঙ্ক কেউ নাই, সবই তো বুকিং। হ্যাঁ, এখন ব্ল্যাঙ্ক নাই। দেখা গেল কি কথাবার্তা অনেক দূরে এগিয়ে গেছে, না এই মেয়েটাকে পুত্রবধূ করে নেব, হঠাৎ করে বলে ফেললো, একটা কথা আছে কাকাবাবু, কি ওই পড়তে পড়তে বোঝেন তো একজনারে পছন্দ করছি, ওরে সারা বাঁচবো না, কমপ্লিট এনগেজ। ওটা তো ইংরেজি শব্দ। কি কায়দা রে মাইরি, সত্যি। আমার কাছে এরকম বেশ কয়েকটা খবর আছে, মানে দুটো ছেলে তো পুলিশে চাকরি করে, ক্যালকাটা পুলিশ। একজন হচ্ছে আগরতলায় অয়েল, ইন্ডিয়ান অয়েলের ইঞ্জিনিয়ার, তাহলে কত তার মাইনে। তার বাবা একজন বড় পোস্টে চাকরি করে, নবান্নে অডিট করেন উনি, এগুলো বড় বড় পদ। সে একটা মেয়ে খুঁজে পাচ্ছে না ছেলের জন্যে। কলে কি কব দাদা, সব বুকিং। আরে বিয়ের আগে বুকিং থাকলে সহ্য হয়, বিয়ের পরেও যে কত জায়গায় বুকিং। তবে এসব জায়গার মায়েরা অত্যন্ত ভালো, এরা এসব করে না, আর যদি করে সে তো টের পায়, আমি কহো না। কি এসেছে এক যুগের দ্বারা রে। হ্যাঁ, আসতেছে এই যুগ, আর 10 বছর গড়াক না, তারপরে বলবে হরিচাঁদ ঠাকুর কি মোবাইলের কথা কইছে দিদিমণি দেশে, কোন ভগবান মোবাইল দিয়ে নাই দেশে একজন, এইরকম আসবে। যাক, এইবার ওই ছেলেটার বিয়েটা ঠিক হয়েছে সাধারণ পরিবারের সঙ্গে, দিনক্ষণ স্থির হয়ে গেছে। ছেলের বাবা মেয়ের বাবাকে গোপনে বেশ কিছু টাকা দিয়ে দিয়েছে, এই দিয়ে আমার আত্মীয় স্বজনের সম্মান রাখবেন, আপনি কষ্ট পাবেন না, আমি সব দায়িত্ব নিলাম, খালি আপনি একটু ঘুরিয়ে ঠুরিয়ে ভালোভাবে দেবেন, আত্মীয় স্বজনে এলে পরে তাদের একটু খাইয়ে দেবেন। বেশ, বিয়ের দিন বিয়ে করতে গেছে। এখন ওই যে বলদে কি করেছে জানেন, ওই মামি একটা বড় কাঁসার থালায় নানা রকমের পিঠা বানাই দিয়েছে, বলদে সব খাইছে। অনেকে উপবাস থাকে, কিন্তু আর উপবাস থাকে না, পিঠা খাইছে, চুষি পিঠা, সাজের পিঠা, পাটি সাপটা, এসব খাইছে। আবার বিয়ে করতে গিয়ে ওই আসে না সময় গেট ধরে, এসব আছে, আর আছে যদি কোনো জায়গায় থাকতে পারে, কয়দিন পর আর থাকবে না। এখন ওই গেট ধরেছে, রসগোল্লা দিচ্ছে, ও যেই বড় মানে গোটাটা দেয় তখন আরাম উঠায়, আর যেই একটু কেটে কুটে দেয় ওই আবার মানুষে খায়, মানে মুখে কয় না, ভঙ্গিতে তা বলছে যে আমি ওটুক খাবো না, পুরোটা দে। আর ওই 1000 টাকা 2000 টাকা দিচ্ছে, খাইছে। এবার গিয়ে বসেছে সুন্দর একটা খাটের উপরে, টাইম হয়ে গেছে, পুরোহিত বলছেন ছেলে নিয়ে আসুন, ছেলের পক্ষ ছেলে নিয়ে আসুন, এই মেয়ের পক্ষ মেয়ে নিয়ে আসো, টাইম এসে গেছে, মানে সময় এসে গেছে, লগ্ন বসতে দিয়েছে পিড়িতে। এইবার যে 2-4টে মন্ত্র পড়তে না পড়তে ওই বলদে কাকারে ডেকে বলছে, ও কাকা, মানে সুর তো বলদ, তো বলদা সুর, ও কাকা। কি রে বলদ সাথে কেন, কি হয়েছে তোর, কি ও কাকা, মানে তো আমি বলছি আমার ভাষায়, ও কাকা কি, হ্যাঁ কি হয়েছে বলছিস কেন, মই আগুম
মানে 2-4টে মন্ত্র পড়তে না পড়তে ওই বলদে বলছে আমি পায়খানা করব। ওটাকে আঞ্চলিক ভাষায় বলে মুই আগুন। কাকা পড়ছে জ্বালায়, বিয়ের পিড়িতে বসে ওটাই কয় কি, এখন ওটা পায়খানা করাতেই হবে। আর কম করে 1000 লোকের আয়োজন, তাহলে অত লোকের যখন আয়োজন তাদের মশলারও তো অনেক প্রয়োজন। এখন তো মিক্সারে চলে বা কিনতে পাওয়া যায়, আগে সব ছিল না, আগে শিলে বাটতে হতো। তা লঙ্কা যদি একটু খুব তেজি লঙ্কা হয়, দেখবেন লঙ্কা বহু প্রকারের আছে। তো ওই লঙ্কাগুলো কীরকম, সরু সরু, পাছাটা ভাঁজ, খাওয়ার সময় কয় বন্ধু আসি, আর তলা দিয়ে যাওয়ার সময় কয় বন্ধু আসি। এই তো আনন্দ পাইছে ওই ভাই, এত সময় কইলাম না কেন। ওই লঙ্কা বাটতে বাটতে দেখবেন মায়েরা, সে ঘরের আমার গিন্নিও হতে পারে, ওই কাজ করতে করতে মানে বাটতে বাটতে দেখা যাচ্ছে গ্যাসটা একটু কমানো লাগবে, একটু হাতটা ধুয়ে লাভ দিয়ে গিয়ে কমায় না। তো এরকম 10 কম করে 30-25 জন কি তারও বেশি সবাই বসে বসে লঙ্কা বাটছে, এ কাজ করে ও কাজ করে, হাত ধোয়া জল থুইছে একটা ড্রামে। এখন বরযাত্রীর লোক তো জানে না যে এই ড্রামে কি আছে, আর রাতে বিয়ে। তা যেই ওই বলদে গিয়ে বলছে হাগুম কইছে, ওরে নিয়ে গেছে কোনো রকম ধুতিটা মাজায় আন্ডারটা খুলিয়া ও গিয়ে বসিছে। আর ওই বরযাত্রীর একজন কি করেছে, ওই জায়গা দিয়ে ওই ড্রাম দিয়ে হাত ধোয়া জল নিয়ে দেশে, এইবারও জল খরচ করছে। এবার লঙ্কা কে আর বসে থাকে, অনেক সময় হাতের তালু পর্যন্ত জলে, তাই না, যদি তেজি লঙ্কা হয়। আর যদি এরকম নরম জায়গা পায়, লঙ্কায় তো ধরিছে, ও আইসে পিড়িতে বসে না এখন পাছা ঘষে, ও বসে না জ্বালায়, লঙ্কায় তো ভালো মতন দরম দিছে, এখন খালি পাছা মোসর দিচ্ছে। এখন খানিকক্ষণ ডলতি ডলতি ও আরাম পাচ্ছে না, এখন কাকারে ডেকে বলছে ও কাকা, বলে এই আবার কি, আসো তাড়াতাড়ি আসো। গেছে, কি হয়েছে রে, যে আবার কাকা কাকা করতেছিস, আর তোর যা সুর। বলে কাকা বিয়ে করবো না। বলে কেন বিয়ে করবি না, মানে বিয়ের বিরুদ্ধে বসে বলছিস বিয়ে করবো না। বলে না বিয়ে করবো না। বলে কেন করবি না? বলে দেখো কাকা জলে, বিয়ে করার আগে জলে, বিয়ের পরে আরো জ্বলবে, আমি বিয়ে করবো না। তোর কথা শুনে খালি অঙ্গ জ্বলে, ওরে কথাবার্তা রে। যাক, তাহলে আসল এ সম্পর্কে কিছুটা ধারণা দিলাম। এইবার বলছে গুরুচাঁদ ঠাকুরকে কেন পতিত পাবন বলা হয়, অধিকার ছিল না, ছিল না। এইবার শুনুন, আমি একেবারে কোটেশন দিব, দাও তো কাগজটা, বলে যাই দাও কাগজটা, দাও হাতে দাও। বেটা তখন এটা ঘুরাইতে কইতা ঘুরাই কিরকম। শুনুন অবস্থাটা কি, মানে সব কথা তো সবসময় মনে রাখা যায় না। এখানে বলছে বিদ্যাসাগর মহাশয় বলছেন, অলৌকিক কোনো শক্তির দ্বারা বা অদৃষ্টের দ্বারা মানুষের ভবিষ্যৎ নির্ধারিত হয় না। আর্থিক ও সামাজিক বিপর্যয়ের মধ্যে থাকলেও সংগ্রাম, প্রয়াস, শিক্ষার মধ্য দিয়ে মানুষ বড় হতে পারে। বড় চরিত্র গঠন করতে সংগ্রামের জন্য, মানে সংগ্রামের মধ্য দিয়ে একটা বড় চরিত্র গঠিত হয়। এবার কেন কথাটি বললাম শুনুন। তাই যখন ওই শিক্ষা ব্যবস্থা চালু হলো কত সালে, 15-তে, আর 56-তে সার্বিক শিক্ষার কথা বলা হলো, মানে সবার, তবুও সবাইকে শিক্ষার অধিকার দেয়া হলো না। বিদ্যাসাগর মহাশয় নিজে বলেছেন, শিক্ষা যেন সাধারণ মানে নিচু সম্প্রদায়ের ভিতরে না বিস্তার ঘটে, তাহলে ভারতবর্ষের ক্ষতি হবে। ভাবতে পারেন যে বিদ্যাসাগর মহাশয়কে আমরা কত সম্মান করি, তিনি বলছেন শিক্ষা যেন সবার ভিতরে নিচু, যারা পিছিয়ে, কুমোর, কামার, তারপরে তেলি মালি, ভুই মালি, সুইপার মানে মুসি, এদের ভিতরে বিস্তার না হয়, এদের ভিতরে যেন শিক্ষা ব্যবস্থা চালু না হয়, তাহলে ভারতবর্ষের ক্ষতি হবে। আপনারা বলতে পারেন, আপনি প্রমাণ দিতে পারেন, প্রমাণ ছাড়া কথা বলা যাবে না। এত বড় একজন বিশেষ ব্যক্তির বিরুদ্ধে কিছু বলতে গেলে কাগজপত্র সঙ্গে রাখতে হয়। তাহলে যে মানুষটি বলছে যে শিক্ষা সংগ্রাম ছাড়া একটা মানুষের জীবন সুন্দরভাবে গঠিত হয় না, তিনি বলছেন যেন সবার অর্থাৎ নিচু সম্প্রদায়ের ভিতরে শিক্ষা বিস্তার না ঘটে। ভাবতে পারেন তাহলে তখন অবস্থাটা কি ছিল। অথচ বিদ্যাসাগর মহাশয়কে আমরা কত সম্মান করি, তলায় তলায় তার কিরকম কুভাবনা। তাহলে 56 সালে শিক্ষা সব সার্বিকভাবে বলা হলো, ঠিকই চালু হলো না। আর এই শিক্ষার আলোয় যদি মানুষ আলোকিত না হয়, কোনোদিন তারা নিজের উন্নতি করতে পারবে না।
তাই গুরুচাঁদ ঠাকুর বারবার বলছেন যে তোমরা ছেলে মেয়েদের শিক্ষিত করো। যে কথাগুলি আমি প্রথমে অনেক রকম উদ্ধৃতি তুলে ধরেছি সবাই, যে যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়েদের দিবি শিক্ষা। একটা কথা আপনারা শুনেছেন, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। যিনি বিদ্যান, সব জায়গায় তার কিন্তু থাকে সম্মান। স্বদেশে রাজা সম্মান পায়, কিন্তু একজন পণ্ডিত মানুষের সম্মান সারা পৃথিবীতেই পাওয়া যায়। তাই তিনি বলছে তোমরা শিক্ষিত হও। আর শিক্ষিত যদি না হয় তাই কত ঠকানো যায়। আমাদের অনেক ঠকিয়েছেন মা। আপনারা আপনাদের পূর্ব যারা একটু প্রাচীন তাদের কাছে শুনবেন, যার বয়স 80 বছর 90 বছর তাদের কাছে একটু শুনবেন, তারা এখনও বলবেন, তারা বাস্তব সাক্ষী। হয়তো আমরা পড়েছি বিপদে গিয়েছি কার কাছে? মহাজনের কাছে যাই। মহাজন কি করেছেন? এখানে টিপসই দে। টিপসই দিয়েছি, নিয়েছি কত? 50 টাকা। কিন্তু তিনি এমন কিছু ওখানে লিখেছেন, এমন কিছু কৌশল খাটিয়েছেন, আমি তো অন্ধ। যেমন অন্ধের কাছে আয়নার কোনো মূল্য থাকে না, তেমনি শিক্ষাহীন ব্যক্তিও অন্ধের চাইতে কোনো অংশে কম না। এই জন্য একটা সুন্দর ছন্দে কথা আছে যে অন্ধের কাছে আয়না দিলে পায় না আনন্দ, তেমনি শিক্ষা না থাকলেও মানুষ চোখ থাকতে অন্ধ। তাহলে আমরা চোখ থাকতে অন্ধ, তাহলে ওইখানে ওই মহাজন লিখিয়ে নিয়েছে কায়দা করে। এইবার শুদ্ধ দিতে পারছি না, আসলে দিতে পারছি না, কি হলাম? আমরা হয়ে গেলাম তার গোলাম, সারাটা জীবন তার দাসত্ব করে গেলাম। তাই 1881 সালে খুব সম্ভব, আমি যেটা দেখলাম, একজন এখানে আলোচনা করতে করতে বলছিলেন 31 সালে, যদি ভুল ত্রুটি হয় আপনারা শোধন করে নেবেন। 1881 সালে আমি দেখেছি এটা ফেসবুকে, আর একটা বইতে পড়েছি, ওখানে মনে হয় 31, যাই হোক, এই সময় ঈশ্বর গাইনের বাড়িতে ফরিদপুর, সেখানে তার মাতৃ শ্রদ্ধা অনুষ্ঠানে, আমরা যাকে শ্রাদ্ধ বলি এটা কিন্তু শুদ্ধ কথা নয়। শ্রাদ্ধ মানে কি জানেন? যা লণ্ডভণ্ড করে দেয়া, নষ্ট করে দেয়া। শ্রাদ্ধ মানে হচ্ছে যা গ্রহণ করা যায় না। এটা হচ্ছে শ্রদ্ধা অনুষ্ঠান। ওই মায়ের শ্রদ্ধা অনুষ্ঠানে তখন নমশূদ্র সম্প্রদায়ের বড় বড় মানুষ এসেছিলেন, বিশিষ্ট মানুষ এসেছিলেন। তখন গুরুচাঁদ ঠাকুর প্রথম এই শিক্ষার কথাটা বলেন। ওরে, আজ বড় আমরা পড়েছি সমস্যার ভিতরে। এই জাতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, এই জাতির যদি উন্নয়ন সাধন করতে হয়, শিক্ষা ছাড়া গতি নাই। গুরুচাঁদ ঠাকুরকে 4 পাস করার পরে ওনাকে কিন্তু স্কুলে ভর্তি নিতে চাইনি, হাই স্কুলে। জানেন গুরুচাঁদ ঠাকুর কোথায় পড়াশোনা করেছেন? উনি মাদ্রাসায়, মুসলমানদের মক্তবে। অল্প যখন 4 পর্যন্ত যখন পড়েছেন, তখন হরিচাঁদ ঠাকুর বলছেন তুমি ঘরে বসে পড়াশোনা করো, আর তুমি তোমার মানুষদের শিক্ষিত করে তোলো, যাতে তারা আবার অন্যকে শিখাতে পারে। যেমন একটা চুম্বক, তাকে যদি একটা লোহা স্পর্শ করে চুম্বকত্ব পায়, পায় না মা? আবার তাকে যদি কেউ স্পর্শ করে সেও চুম্বকত্ব পায়। যেমন কারেন্টের তারে বলি আপনাদের ধারে পরপর যদি বিদ্যুতের সুপরিবাহী কোনো বস্তু দেয়া হয়, তার ভিতর বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে বলছে ওরে, তোরা এইভাবে সবাইকে শিক্ষার আলোতে আলোকিত কর, নাহলে এই জাতিকে জাগানো যাবে না। আমাদের চণ্ডাল বলে গালি দেওয়া হতো মা, সেই চণ্ডাল গালি কে মোচন করেছেন? গুরুচাঁদ ঠাকুর। এ বলতে গেলে অনেক কথা, আমি কতটুকু বলবো? বহু কথা। তবু যতটুকু পারি, যে কয়জন আছে শুনুন। আপনারা শুনবেন না আবার গল্প আর গান গাবো? কোনটা বলুন? ধৈর্য হারাচ্ছেন না তো? ধৈর্য হারালে আমি বলবো কোথায়? না, ওই যে মায়ের আস্তে আস্তে হাঁটা দেয়, উনি খালি কি এই কবে নাকি? আর যদি মনে করেন যে না গান, আমি গান গিয়ে শেষ করতে পারি। এইটুকু বলি শুনুন। তাহলে কি ঘটনা ঘটে বলি আপনাদের নিকটে। তাহলে গুরুচাঁদ ঠাকুর বললেন তোরা সবাই শেখ। ঠাকুরের কয়েকজন পাগল ছিল, বলছে ওদের আগে শিক্ষা দে। ওরে কথা নেই, ওদের আগে শিক্ষা দে। এবারে একজন পাগল কি করছেন জানেন? খুব উল্টো পাল্টা ব্যবহার করছে, মানে পড়বো না, ভালো না, এরকম করছে। গুরুচাঁদ ঠাকুর বলছে না, তোদের মনে মানুষই করা যাবে না, তোদের শিখাবো না, যা। সঙ্গে সঙ্গে হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, ও গুরুচাঁদ, একজন আর একটু এলোমেলো আচরণে এত কষ্ট তোমার মনে, তাহলে বৃহৎ জাতিকে জাগাবে কি করে? ধৈর্য ধরো, সহনশীল হও। তুমি যদি অস্থির হও, এই জাতি ঘুমিয়ে পড়বে, এই জাতি পিছিয়ে পড়বে। অত অস্থির হলে হবে না। দেখুন গুরুচাঁদ ঠাকুরকে কিভাবে তিনি পাকা করে রেখে গিয়েছেন।
একটা পাগল একটু এদিক সেদিক করছে, তাই তুমি অস্থির হয়ে গিয়েছো, উল্টোপাল্টা কথা বলছো, এত তোমার ক্রোধ। তুমি সংযত হও, তুমি শান্ত হও, সহনশীল হও, তুমি জাতির কথা ভাবো। এদেরকে জাগাতে হলে ওরা আঘাত করবে, তোমার গায়ে থুথু দেবে, তোমাকে চরও মারতে পারে, তবু তুমি তোমার ভাইদের যেন দূরে রেখো না। ওদেরকে আপন করে ওদের জাগাও, ওরা বিশ্বের দরবারে একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। গুরুচাঁদ তুমি অস্থির হইও না। ভাবতে পারেন গুরুচাঁদ ঠাকুর বাবার এই আদর্শে এতটা তিনি গর্বিত, এতটা মোহিত। একদিন গভীর রজনীতে উনি বারান্দা দিয়ে হাঁটে, ঘুমোচ্ছে না। মিট সাহেব বলছেন, এ কি আপনি ঘুমোবেন না? গভীর রাত, 2টো কি 2:30 বেজে গেল, আপনি একটু ঘুমান। গুরুচাঁদ ঠাকুর ছলো ছলো নয়নে বলেছিলেন মিট সাহেবের সন্নিধানে, আমি সেদিন ঘুমোবো যেদিন আমার এই জাতি জাগবে। ওরা যে ঘুমিয়ে পড়েছে, ওরা বোঝে না কিসে ওদের উন্নয়ন, কিসে ওদের চরিত্র হবে গঠন, কবে হবে ওদের সেই চৈতন্য শক্তির জাগরণ, কবে ওরা জাগবে, সবাই সবাইর বিপদ আপদে ভালো মন্দ এগিয়ে আসবে, সেদিন আমি ঘুমোবো। ভাবা যায়? যে মানুষটি জীবনের সর্বসুখ বিসর্জন দিলেন এই জাতির উন্নয়নের জন্য, উন্নয়নের আশায়, এই শীতের রাতে যে ঘুমোচ্ছে না, হাঁটছে। এইবার কি ঘটনা শুনুন যত সুধীজনা। তাহলে সেই জন্য গুরুচাঁদ ঠাকুর বললেন, তোরা শিক্ষিত হ, তাহলে তোদেরকেও ঠকাতে পারবে না। ওই মহাজনরা আমাদের এইভাবে ঠকাতো। তাহলে গুরুচাঁদ ঠাকুর বলছেন বিপ্লব, কিসের বিপ্লব? ভণ্ডামির বিরুদ্ধে বিপ্লব, অপসংস্কৃতির বিরুদ্ধে বিপ্লব। আচ্ছা একটা কথা ভাবুন, একটা মাসি নোংরায় বসে বসে না, সে এসে যদি প্রসাদে বসে তাতে জাত যায় না, কিন্তু আমি নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, উনি মুসি, উনি মেথর, উনি কামার, এরা যদি শুয়ে দেয়া হবে না? কি জাতীয় নিষ্ঠা! আমি একজনের নাম কব না, তার মধ্যে এরকম একটা গন্ডগোল আছে, আমি তারেও একটু ধাক্কা দিয়ে যাই, সে যার ঘরে পরে পড়ুক। আচ্ছা আমরা করি কি জানেন, রামান গান গাইতে যাই, ওই বাড়িতে খাবো না, কেন? মরা বাড়ি খাওয়া যাবে না। তা সেই বাড়ি চালানো কেমনে গো? এই ফাজিল, সেই বাড়ি টাকানো কি করি রে? সেই বাড়ি টাকায় জাত যাবে না, সেই বাড়ি শাড়িতে জাত যাবে না, খাইলে জাত যাবে। এই কয়েকজন রামায়ণ গায়ক আছেন, জল খাবে না, ম্যাগি বানাই নিয়ে যায়, হেয়া গেলে কার ঘরে পড়তেছে আমি কব না, সে টের পাচ্ছে। সে বাড়ির টাকায় জাত যাবে না, সে বাড়ির চালে জাত যাবে না, ধুতিতে জাত যাবে না, সেই বাড়ির ভাত খাইলে জাত যাবে। শুনছেন? এইরকম লোকের দ্বারা রামায়ণ দেবেন না আপনারা, কপালে যাও রয়ে যাক। এগুলি ভালো না, একে বলে অপসংস্কৃতি। কোন দোকানে কে মিষ্টি বানিয়েছে তা আমি জানি না, সেই মিষ্টি লাগে বাউনের সেবায়, লাগে গোসাইর সেবায়, আমি দিলে নেবে না। এই সব গোসাই গো মতুয়ারা পোষে না। কি বাবা, ধরিস না, ছুস না, খাস না, এগুলো যারা করিয়ে বেড়ায়, এই গোসাই গে মতুয়ারা পাত্তা দেয় না। এই জন্য এক শ্রেণীর গায়ে খালি জ্বালা। আমি চাল দেব, আমি ডাল দেব, আমি দক্ষিণা দেব, আমি কাঠ দেব, আমি থালা দেব, আমি সব দেব, আমি ছুঁয়ে দিলে হবে না। ওরে আমার গোসাই রে! কথা শুনুন, যারা আমাদের অস্পৃশ্যভাবে, যারা আমাদের মন্দির উঠতে দেয় না, যারা আমাদের হাতের ছোঁয়া নেয় না, একটু ভালো করে মিলিয়ে নিন। যে কয়জন আছেন শুনুন, কদিন আর ঘুমোবো, আর কয়দিন কানবো? কান্নাকাটি বাদ দিয়ে এখন একটু ভাবার চেষ্টা করুন, টিকতে পারবেন কিনা সেইটা ভাবুন। আমি বা সদল সরকার কয়দিন গান গাবো? পরিবেশ পরিস্থিতি খুব একটা ভালো না। এই জন্য মতুয়াদের 5টি হচ্ছে মূল বিষয়। এক কি শিক্ষা, সংহতি, একতা, চেতনা, বিপ্লব। এই 5টি বিষয়ের উপরে মতুয়া দর্শনটা দণ্ডায়মান। তাহলে ভাবুন অবস্থাটা কোন জায়গায় যাচ্ছে। তাহলে যারা আমাদের ছোঁয়া গ্রহণ করে না, একটু জল দিলে হবে না, একটু ভাতে নাড়া দিলে পরে খাওয়া যাবে না, আচ্ছা সেই তারা, আমার বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, যারা আমাদের ছোঁয় না, আমাদের পছন্দ করে না, আমাদের ঘৃণা করে, তাহলে আমার মা যদি মারা যায়, আমার বাবা যদি মারা যায়, সেই ব্রাহ্মণ ডেকে এনে যদি তারা আমার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া করে, আমার মায়ের আত্মাটারে কি স্বর্গে দেবে? নিতে পারবে? একটু মিলিয়ে নিন। আমাকে যারা ঘৃণা করে, আমার বাবা মায়ের আত্মাটাকে তারা কি করে স্বর্গে দেবে? কি করে দেবে? কোন যুক্তিতে আসে বলুন? এটাই হচ্ছে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের দর্শন। একটু কি মিলিয়ে নেবেন না বাস্তবটা কেমন?
আমরা খালি ভাবের ঘরে কাজ সেরে গেলাম, ওতে কাজ হয় না। যাকার একটা গান গাই, গানে গানে দাঁড়িয়ে আপনাদের সন্নিধানে আরও কিছু কথা বলে যাই। গুরুচাঁদ ঠাকুর কি না করেছেন। হ্যাঁ ধরো গানটা খাতা থেকে দেখো দেখি 30-এ মনে আছে, কই 31-এ সুন্দর করে বলে দিও 31-এ। দাদা মাইকটা দিন। ও যদি যাবি ও পা করো শ্রী গুরু কান্ডারি, হরি নামের তরি, হরি বলে তরি খরে এবার। ও যদি যাবি ও পা সাধন মস্তুল সজা
কররে নে মহানন্দে যাও না বে চাঁদকে কররে নে মহানন্দে যাও না বে ওরে অসীম তুই কি সুখ ওরে অসীম তুই কি সুখকে ভুলে রলি ভাবে আরো কিছু কথাই আমি বলবো এ সবাই আপনারা তাই ধৈর্য ধরে শুনুন সুরিচয় কেন গুরুচাঁদকে বাবা বলে করুণ আস্বাদন একটি নয় দুটি নয় 31টি জাতির প্রয়োজন তিনি 31টি জাতির উন্নয়ন করিলেন সাধন তাকে বাবা বলবো কিনা তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা তাহলে গুরুচাঁদ ঠাকুর কেন তাকে বলা হচ্ছে পতিত পাবন কেন হচ্ছে বাবা আমি ছোট্ট করে বলি শুনুন আবার কখন আপনাদের কাছে আসবো কি আসবো না সেটা সময়ে জানে তাই না মা তাহলে এক হচ্ছে তিনি চেয়েছিলেন এই জাতিটাকে জাগিয়ে দিতে তার ভিত কি শিক্ষা যেমন একটা বাড়ি দাঁড়িয়ে থাকে ভিতের উপরে আপনি দোতলা করবেন না তিনতলা করবেন সেভাবে হবে রড সেভাবে হবে ভিত তাহলে এই জাতিটাকে যদি জাগাতে হয় তার একমাত্র ভিতটা হচ্ছে শিক্ষা এইটা তিনি ভেবেছিলেন এবং আসলেই তাই তাহলে আমাদের সন্ডাল বলে গালি দিত সেটা গুরুচাঁদ ঠাকুর মোচন করে দিলেন এইবার শুনুন আমাদের উপরে 1885-তে ক্রিমিনাল অ্যাক্ট এরকম একটা আইন ধার্য হয়েছিল এর মানেটা কি আমরা হচ্ছি অন্যায় প্রবণ জাতি দুষ্ট জাতি ক্রিমিনাল মানে হচ্ছে দুষ্ট আমাদের হেরিডিটি মানে জন্মগত যেটা জিন ওটাও দুষ্ট এই আইনের নিয়মটা কি জানেন যখন তখন অ্যারেস্ট করা যাবে কোনো জামিন টামিন হবে না কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে না এইটা কখন হয়েছিল জানেন বাংলাদেশে গোপালগঞ্জে হাডুডু খেলা নিয়ে একটা গন্ডগোল হয় তাতে বেশ কিছু মানুষ মারা যায় যারা লইয়া তাদের ধান্দা হচ্ছে মক্কেল আসুক ও ধান্দা ছাড়া পৃথিবীর কেউ নাই ধান্দার ভিতরে একটা ভদ্রতা আছে কারো হালকা কারো ভারী ধান্দা ছাড়া সত্যি কেউ নাই তবে তার ভিতরে একটা ভালো মন্দ তো একটা থাকে পার্সেন্ট থাকে এবার উকিলরা বসে যা কেস করে দেখে যা দেখ কি হয় খেলা নমকে দেখ কি পরিস্থিতি দাঁড়ায় ঠিক ওই ক্রিমিনাল অ্যাক্ট আইন ধার্য হলো গুরুচাঁদ ঠাকুর তখন বাড়িতে ছিলেন না যেই উনি বাড়িতে এলেন সবাই গিয়ে নমশূদ্র সম্প্রদায়ের মানুষ রেখে তার চরণে বলল বাবা বাঁচাও মরছি যখন তখন আমাদের অ্যারেস্ট করবে আমাদের অধিকার থাকবে না আমরা এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি কোথায় ধান খেতে কোথায় সুন্দরবনে এখানে সেখানে তুমি বাঁচাও গুরুচাঁদ ঠাকুর বলল তোমরা তাহলে গন্ডগোলের মধ্যে গেলে কেন এই তথ্যটা অনেকে হয়তো শুনিননি গেলে কেন বলে বাবা ভুল করেছি তুমি এখন আমাদের বাঁচাও বলছে তাহলে ঠিক আছে তোদের বাঁচাবো কথা দে
আমি স্কুল করব, তোরা টাকা দিবি? সবাই বলল দেব দেব দেব। দেখুন গুরুচাঁদ ঠাকুরের চিন্তাধারাটা কেমন। যা মিটকে ডেকে নিয়ে আয়। মিট সাহেবকে ডাকা হলো, বলছে আপনি তো দেখুন তো দেখি, এই যে ঘটনাটা ঘটেছে এর জন্য একটা তদন্ত হবে, যে নমশূদ্র জাতির মানুষটা হচ্ছে দুষ্টু, এরা যত নোংরা কাজ এরা করে, হত্যা লীলা চালায়, মানে যত খারাপ অন্যায় প্রবণ জাতি, এটা নোংরা জাতি, অভদ্র জাতি। দেখুন তো এটা তদন্ত করতে কে কে আসবে? বেশ কয়েকজন আসবেন, ম্যাজিস্ট্রেট আসবেন, দারোগা আসবেন, সাহেব আসবেন, এরকম বেশ কয়েকজন। কোথায় আসবেন তারা? সাতরাইল। ওখান থেকে তারা ঠাকুরবাড়ি আসবেন। তাহলে ওখান থেকে ঠাকুরবাড়ি মানে ওরাকান্দি যেতে গেলে কম করে 4 মাইল। এইটুকু শুনুন না, আর একটা কথা বলি, ইতি টানবো, নাহলে আপনারা থাকবেন না, তোকে ভালো কথাটা শুনুন। গুরুচাঁদ ঠাকুর বলে, শোন, এই 4 মাইল রাস্তা তোরা মাটি কেটে সুন্দরভাবে তৈরি করে দিতে পারবি 4 দিনের মধ্যে? তোদের বাঁচাতে না হয় কিন্তু পারবো না, পারবি? ওরা বললো পারবো। 4 মাইল, 4 কিলোমিটার নয়, 4 মাইল, 1760 গজে 1 মাইল তোরা তৈরি করে দিবি? হ্যাঁ, মাটি কেটে রাস্তা তৈরি করে দিল। গুরুচাঁদ ঠাকুর বলে, তো হবে না, তোরা কলা গাছ লাগা রাস্তার পাশ দিয়ে, সুন্দর করে মাটিটা চেপে দে, পাশেরটা কলা গাছ লাগাবি, আর একটা গাছের সঙ্গে আর একটা গাছের মালা গেঁথে দিবি, মানে একটা বিয়ে বাড়ির যেমন গেট করা হয় ওইভাবে করবি। এত সুন্দরভাবে সাজিয়ে দিলেন। যেই তদন্তকারীরা এলেন, লঞ্চে করে নামলেন, যুবক ছেলেদের বলছে, শোন, তোরা সবাই ডঙ্কা কাশি নিশান নিয়ে তোরা বাদ্য বাজনা বাজাতে বাজাতে, আর মায়েদের বলা হলো তোমরা লাল পেরে কাপড়, ভিতরটা সাদা, মাথায় কাপড় দিয়ে, যারা বিবাহিত তারা মাথায় কাপড় দেবে, আর ওই কুলোর ভিতরে প্রদীপ থাকবে, ধূপতি থাকবে, দুর্বা থাকবে, ধান থাকবে, যা দিয়ে বরণ করা হয়। এইভাবে তোমরা বরণডালা নিয়ে, সাহেব আসবেন, দারোগা আসবেন, এসপি আসবেন, তোমরা বরণ করে নিয়ে আসবেন। যেই তারা লঞ্চে নেমেছেন, সবাই জয় জয় হরি বল, হরি বল বলে ধ্বনি দিল, জয় হরি বল, গৌর হরি বল, সবাই ধ্বনি দিচ্ছে। ধ্বনি দিয়ে মায়ের উলুধ্বনি, শঙ্কর ধ্বনি, ফুল ছিটিয়ে দিল গায়ে। ওইভাবে বাদ্য বাজনা বাজাতে বাজাতে ঠাকুর বাড়ি নিয়ে এলো। শশীভূষণ ঠাকুর তিনি সাহেবকে সংবর্ধনা দিলেন। এইবার যখন তাকে বরণ করা হলো, সাহেব বলছেন, মিট সাহেব, তোমরা ততটা বাংলা বোঝেন না, ওরা তো ইংরেজিতে কথা বলেন, তুমি আমাকে বলো তো দেখি, এই যে বরণ ডালায় আলো কেন, প্রদীপ কেন? মিট সাহেব বলেছিলেন, এ সাহেব, আপনার জীবনে যেন কোনোদিন অন্ধকার নেমে না আসে, এই জন্য এই আলো, এই প্রদীপ, আপনার জীবনটা আলোর মতো আলোকিত হোক, কোনোদিন যেন অন্ধকার হাতছানি না দেয় আপনার এই জীবন যাত্রায়, এই জন্য এই প্রদীপ। তাহলে ধূপ কেন, ধূপতিটা কেন? বলছে এর মানে হচ্ছে এই ধূপের গন্ধে কি হয়, পোকামাকড় দূরে সরে যায় আর সুগন্ধে ভরে যায়। তা আপনার জীবনে নানা রকমের পোকামাকড় বলতে কি, কুভাবনা, কুচিন্তা, এগুলো যেন দূরে সরে যায়, আপনার জীবনটা যেন সুগন্ধে ভরে ওঠে, তাই ধূপতি। ফুল কেন? ফুল হচ্ছে সুন্দর, সৌন্দর্যের প্রতীক, আপনার জীবনটা ফুলের মতো বিকশিত হোক। ধান কেন? এই ধান হচ্ছে অন্ন সংস্থানের প্রতীক। আহার ছাড়া আমরা বাঁচি না, সে রুটি খাই আর যে যাই খাই না কেন, বিরিয়ানি খাই, খেতে তো হবে, তাই নাকি? তাহলে ধান হচ্ছে আমাদের খাদ্য সংস্থানের প্রতীক। বাহ বাহ বাহ। দুর্বা কেন? এই দুর্বা দীর্ঘদিন বেঁচে থাকে। একটা দুর্বা ঘাসকে যদি কেউ শিকড় শুদ্ধ তুলে ফেলে, কোনো পাখি যদি বাসা করে নিয়ে কখনো বাতাসের পরশে নিচে পড়লে, আবার বৃষ্টির ছোঁয়া পেলে বা জলের ছোঁয়া পেলে আবার তারা অঙ্কুরিত হয়, সহজে মরে না। সাহেব, এই দুর্বা কেন দেওয়া হয় জানেন? আপনার জীবনটা দীর্ঘজীবী হোক, তার প্রতি। সাহেব আনন্দে অভিভূত, বলছে আপনি একটু তাকান, দেখুন তো মাঠ ভরা ধান, ওই দেখুন কত সুন্দর নৌকা,
এই যে বরণ ডালাটা এরা তৈরি করেছে, এরা জাল দিয়ে মাছ ধরে, এরা ধান লাগায়, এরা নৌকা বানায়, এদের হাতের কাজ কত সুনিপুণ জানেন। এরা ছোট ছোট কুরুশ কাটা দিয়ে কত কি তৈরি করতে পারে। যে টেবিলটার সামনে আপনাকে একটা কাপড় দেওয়া হয়েছে, সাদা কাপড়, তাতে ফুল, পদ্ম ফুল, জানেন এটা এই ঘরের মায়েরা ওই সুই সুতো দিয়ে সুন্দরভাবে তুলেছেন। আপনি বলুন, যাদের ভিতরে এত দীনতা, এত নম্রতা, এত ভদ্রতা, এই জাতিটা কোনদিন দাঙ্গাবাজ হতে পারে? এরা পারে অপরকে লুটি পুটে খেতে। একটা স্বৈরাচারী জাতি, অভদ্র জাতি এটা হতে পারে? আপনি বলুন। সাহেব বলল, এত নমনীয়তা, মাথায় এত সুন্দর গুণ্ঠন দিয়েছে। না 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 না, এটা ভুল। তিনি তখন ক্রিমিনাল অ্যাক্ট আইনটাকে তিনি বাদ দিয়ে দিলেন। আজকের ওই আইনটা থাকলে আসরে দাঁড়িয়ে গান গাওয়া, ঝোরে জঙ্গলে পশুর মতো থাকা লাগতো আমাকে। ওই রকম যদি বন্য জীবনেই থাকতে হতো আমার মা বাবাকে, তা আমাকে জগতে আনার মতো ভাবনাও মা বাবার হয়তো জাগতো না। গুরুচাঁদ ঠাকুর কি করলেন শুনুন। সেই বলছেন এই আইনটা বাদ দিয়ে দিলাম। তখন গুরুচাঁদ ঠাকুর করজোরে বলেছিলেন, একটা স্কুল পাশ করে দিন সাহেব। আমি এখানকার যারা প্রশাসক মণ্ডলী তাদেরকে বলেছি, তারা শুনেছেন, কেউ করেনি। সঙ্গে সঙ্গে সাহেব একটা স্কুল পাশ করে দিলেন। এই হচ্ছে আমার গুরুচাঁদ। এগুলো যখন ভাবি, খালি আসরে নয়, চলার পথেও মনে পড়লে না ভাবি, গুরুচাঁদ তুমি যা যা করে গেলে, তোমাকে চিনলাম না, তোমাকে বুঝলাম না, নমশূদ্র সম্প্রদায়ের মানুষ হয়ে তোমাকে চিনতে পারলাম না, তোমাকে মূল্যায়ন করতে পারলাম না। আজ তুমি যেখানেই থাকো না কেন, সুখে থাকো, কিন্তু তোমাকে যেন আমি আর কলঙ্কিত না করি। ভাবতে পারে এইভাবে অগণিত তার কর্মকাণ্ড। ছোট্ট করে একটা কথা বলি, তাকে বলা হয় রাজর্ষি। কেন জানেন? কেন বলে গুরুচাঁদ ঠাকুরকে রাজর্ষি? গুরুচাঁদ যখন সাহেব ব্রিটিশ ওখান থেকে নির্দেশ দিল যে ভারতবর্ষে কোন কোন জাতি কি অবস্থা আছে তার একটা তথ্য দেয়া হোক, সবাইকে নিমন্ত্রণ করা হলো, সব জাতির প্রতিনিধিকে, নমশূদ্র জাতিকে নিমন্ত্রণ করা হলো না। এই কথাটা কে বললেন? গুরুচাঁদ ঠাকুর। কাকে বললেন? মানে গুরুচাঁদ ঠাকুরকে বললেন মীর সাহেব। মানে এটা জাতি সম্মেলন হবে 1907 সালে। কোথায়? ফরিদপুরে সর্বজাতি সম্মেলন। যে যে জাতি তাদের কথা সেখানে গিয়ে বলবে, কিন্তু সবাই নিমন্ত্রিত হলো, গুরু আমাদের নমশূদ্র জাতিকে নিমন্ত্রণ করলেন না। কেন? কারা করলো না? ব্রাহ্মণ আর কায়েতরা। ওই বিদ্যাসাগরের মতো মানসিকতা যে এরা যদি শিক্ষিত হয় দেশের ক্ষতি হবে। তার মানে কি? ওই যারা ভণ্ড, যারা শয়তান, যারা অসভ্য, সংখ্যায় কম অথচ সবার ভালো ভালো খাবারটা লুটি ফুটে খায়, এটা আর থাকবে না। ওদের জ্বালা ধরলো, ব্রাহ্মণ আর কায়েতদের। কিন্তু মীর সাহেবের কাছে শুনে বলছে, আচ্ছা মীর, তাহলে কি করা যায়? বলে আর কি করবো? বলে তুমি যাও। তুমি না তো, আপনি গিয়ে বলুন এই সাহেবকে যে সর্বজাতি সমন্বয় সভা, সেখানে কেন নমশূদ্র জাতির সুযোগ পাবে না। তাকে এমন ভাবে বুঝালেন, তিনি সঙ্গে সঙ্গে চিঠি করে দিলেন। গুরুচাঁদ ঠাকুর গিয়েছিলেন সেই সভায়। জানেন কি ঘটনা? গুরুচাঁদ ঠাকুর গেলেন, যখন চিঠি দেয়া হলো, ওমা কষ্ট হচ্ছে না? কথাগুলো একটু শুনলেন না আপনারা? ধৈর্য ধরে শুনুন, এইটুকু বলে আমি ইতি টানি। তাহলে গুরুচাঁদ ঠাকুর চিঠি করালেন, মানে চিঠি অনুমতি নিলেন। উনি আগের দিন চলে গেলেন প্রসেনজিৎ হাওলাদারের বাড়িতে উনি থাকলেন, কারণ ওখান থেকে ঠাকুর বাড়ি থেকে ওখানে পৌঁছাতে যদি না পারেন আগের দিন চলে গেলেন। এখন সভা শুরু, সাহেব এসে গিয়েছেন, কিন্তু ঢুকতে দিচ্ছেন না। কে? নবকুমার চাকি ছিলেন গেটম্যান, মানে গেটে। উনি একজন বড় অফিসার। গুরুচাঁদকে ঢুকতে দিচ্ছেন না। মীর সাহেব বলছে, কি সবাই এসে গেল, গুরুচাঁদ কই? গিয়ে দেখছেন আটকে দিয়েছে ওনাকে। তাই বলছে, কি ব্যাপারে, একে ঢুকতে দিচ্ছেন না কেন? বলে এর অনুমতি নাই। বলে এই দেখুন চিঠি। চিঠি যেই দেখালো, ভিতরে চলে গেলেন। এইবার যখন সাহেব এলেন, সবাই উঠে ওনাদের সেই স্যালুট ফ্যালুট সব দিয়েছেন। গুরুচাঁদ ঠাকুর কিচ্ছু করেননি।
যেই সবার দেওয়ার পরে বসেছেন, এইবার গুরুচাঁদ ঠাকুর উঠে করজোরে প্রণাম করছেন। আমি নমশূদ্র জাতির প্রতিনিধি, আমি এই স্যালুট দেব না, আমি তো প্রণাম করব। সাহেবও প্রণাম করছেন, কম করে 15 মিনিট সাহেবও প্রণাম করছেন, উনিও প্রণাম করছেন। মীর সাহেব বলছেন, সাহেব বসুন, আপনি এই সভার শ্রেষ্ঠ ব্যক্তি। বলছে উনি কে? কে আমার সামনে দাঁড়িয়ে? বলছে উনি হচ্ছেন লর্ড অফ গুরুচাঁদ। বলছে উনি গুরুচাঁদ না, ওনার ভিতরে আমার যিশুকে দেখতে পাই। আর সেদিন গুরুচাঁদ ঠাকুর ওই সভাতে গিয়েছিলেন রাজবেশে। কলকাতা থেকে 500 টাকা খরচ করে উনি জামা প্যান্ট মানে কাপড় নিয়েছিলেন, সাহেবী পোশাক, তাই পরে উনি গিয়েছিলেন। তারপরে বলছেন বলুন আপনার কি কথা। উনি 6টা দাবি রেখেছিলেন। কি? সবার জন্য শিক্ষার ব্যবস্থা, উচ্চ শিক্ষা দিতে হবে। কোনো ছেলেমেয়েরা বিদেশে যদি গিয়ে পড়াশোনা করে তার জন্য সরকার বেয়ার করবে তাদের খরচ। 3টি। আর কি? আর কি কি বলুন? আর হচ্ছে আইনসভায় 2জন প্রতিনিধি থাকবে, একজন নির্বাচিত আর একজন মনোনীত। এইভাবে উনি 6টা দাবি তুলেছিলেন। তখন ওই ব্রাহ্মণ কায়েতরা এটা যখন অ্যানাউন্স হয়ে গেল, প্রচার হয়ে গেল, তারা আবার শুরু করলো কি জানেন? ওই ব্ল্যাকমেল যাকে বলে ইংরেজিতে। এই দাবি যদি পাশ হয় তাহলে বাংলার মাটি রক্তে লাল করে দেব। ওই ব্রাহ্মণরা আর কায়েতরা এই আন্দোলন শুরু করলো। 2 বছর হলো না। পরে যখন ব্রিটেনের লর্ড বদলে গেলেন, বাংলার সাহেব বদলে গেলেন, ওখানে এলেন লর্ড মিন্টো আর লর্ড মুরলি মিন্টো। এই হচ্ছে মানে নামের অনেকটা মিল আছে, আমি তাড়াতাড়ি বলছি শুনুন। এবার উনি এসে বলছেন কি ব্যাপার, এগুলো পাশ হয়নি কেন? এ তো অনেক আগে পাশ হওয়ার কথা। উনি পাশ করে দিলেন। 31টি জাতি 1907 সালের পর সার্বিক অধিকার আমরা পেয়েছি। আচ্ছা বলুন, গুরুচাঁদ ঠাকুর কি খালি নমশূদ্রের নাকি? এই জন্য তিনি বলেছিলেন, যদিও নমকুলে জন্ম আমার, তথাপি আমি নই নমর একা। দীক্ষা নাই, শিক্ষা নাই, ঘরে নাই ধন, মনে রেখো তোমরা সবাই আমার আপনজন। কি সুন্দর কথাগুলো বললেন। জাতি প্রাণ, জাতি মান, জাতি মোর ভগবান। গুরুচাঁদ ঠাকুর বলছেন, জাতি আমার মান, জাতি আমার প্রাণ, জাতি আমার ভগবান। তাহলে এই মানুষটিকে আমরা পতিত পাবন বলবো না? এনাকে আমরা কি বাবা বলবো না? যিনি 31টি জাতিকে জাগিয়ে দিলেন, 31টি জাতির প্রাণ দিলেন। তাই আমি প্রথমে দাঁড়িয়ে বলেছিলাম, যেদিন আমার ঘরের মানুষ জানবে গুরুচাঁদ ঠাকুরের অবদান কি, সেদিন গুরুচাঁদ ঠাকুর খালি জাতির জনক না, তিনি হবেন বিশ্বপিতা। এত বড় অবদান কার ক্ষেত্রে আছে বলো? যাক, সংক্ষিপ্ত ভাবে বলে গেলাম আমি দাঁড়িয়ে সবাই। আচ্ছা এবার কি মিলন গীতি গাইব নাকি বলুন? কর্তৃপক্ষের কেউ আছেন এখানে? এই বাবা রাজা শোনো তো, হ্যাঁ এখন কি মিলন গীতি গিয়ে দেবো? আমার বাবা এসে একটা গাক, আমি তো শ্রেণী গোসাইয়ের গান গাইলে আমি যদি যাবিও পার। এবার বাবা একটা গাক, আপনাদেরই তো ঘরের ছেলে তাই না? ঠিক আছে, ও একটা গান করুক, তারপর আমরা মিলন গীতি গাই। তবে দেখিতে দেখিতে রজনী দেখি গভীরেতে ধায়, আমার বাবা এসে একটা গান করুক দাঁড়িয়ে সবাই। অনেক কথা বলার থাকে জানেন ভক্তগণ, তবে মন দিয়ে যদি শোনে কথা হয় আনন্দ বর্ধন। একটু ঠান্ডা পড়েছে তাই বাড়ি চলে যায়, আবার গান নিতে একটু দেরি হয়েছে কথা মিথ্যা নয়। আগামীতে যখন গান হবে আমার রইল নিবেদন, একটু তাড়াতাড়ি আরম্ভ করবেন, আনন্দ পাবে ভক্তগণ। তবে আর বেশি কথা বলবো কিসের দায়ে, আমার মতো আমি এবার করে যাবো সায়। কোন কোন রেখে গেলাম মাত্র নিবেদন, আমার ভুল তবে আপনারা করিবেন মার্জন। গুরুদেবের চরণে প্রণতি জানাই, যার শুভ আশীর্বাদে কবি গীতি গাই। পিতা মাতা চেপাতবদ্ধ করি অনুসরণ, যাদের কারণে পেলাম আমি মানব জীবন। ভাগ চলে বেশি বলে নিশি প্রয়োজন, আমার মতো আমি এবার করি সমাপন। আছেন যত শত গুরু বৈষ্ণব গোসাই এইসব নিচে চরণে প্রণতি জানাই। অনেক কথা বলতে পারে বলতে পারে জানে রেখে গেলাম নিবেদন, আমার মধ্যে কথা করি মনে জান। এই পর্যন্ত আমার পর্ব দিলাম সাঙ্গ করি হরিচাঁদ গুরুচাঁদ হরি হরি হরি।